ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ইহানের থেকে যতই লুকাতে চেষ্টা করতো মেয়েটা, ইহান তাকে দেখেই ফেলতো। তবে ইহান কোনোদিন কিছু বলেনি, কিন্তু আজ একবারও তার দিকে তাকাচ্ছে না মেয়েটা। কি হয়েছে? সে তো কিছু করেনি মৃধিকে, বা কোনো খারাপ কথাও বলেনি, তবে এমন কেন করছে ও? ভালো ভালো মনটা মুহূর্তে খারাপ হয়ে গেল ইহানের। কিন্তু রিধি তার দিকে তাকালেই কি বা না তাকালেই বা কি, তার কেন এত কষ্ট লাগছে? বুকের বাপাস এত চালাপোড়া করছে, জানে না, সে কিছুই জানে না। সিয়া বিরক্ত হয়ে বারবার অনেকের দিকে তাকাচ্ছে। এই ছেলের মাথা নষ্ট হয়ে গিয়েছে, বা মাথার তার ছিঁড়ে গিয়েছে বোধ হয়। কী সব যে শুরু করে দিয়েছে। অনেক একেবারে সিয়ার গায়ের সাথে লেপ্টে বসেছে। এই নিয়ে সিয়া কয়েকবার বলেছে অনেককে সরে বসতে, কিন্তু সে সিয়ার কথা শুনে না শোনার ভান করে একইভাবে বসে। এতগুলো মানুষের সামনে অনেকের এমন কাণ্ডে সিয়া লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সহ্য করতে না পেরে একদম দাঁতে দাঁত চেপে বলে, কি সমস্যা, এমন করছেন কেন? সিয়ার এই কথাগুলো শোনার জন্য যেন মনে হয় অনেক অপেক্ষায় ছিল। অনেক বলল, আবার আপনি আপনি করে বলছিস? এখন তুই কি চাস? তোর ওই সুন্দর ঠোঁট দুই জোড়া দিয়ে আমায় বারবার আপনি আপনি করে সম্বোধন করছিস। সেই ঠোঁটে আমি সবার সামনে চুমু খেয়ে বসে। সো ইট ইজ ইয়ার্স। সিয়া হাঁ হয়ে গেল অনিকের কথায়। এই মাত্র এসব কি বলল অনিক তাকে? তাদের রিলেশন থাকাকালীন অবস্থাতেও তো অনেক এরকম লাগামহীন কথাবার্তা বলেনি। তাহলে ইদানিং এই অনিকের কি হলো? আর কেনই বা এরকম হাত ধুয়ে ওর পিছনে পড়েছে? সে তো বলেছিল ওদের ব্রেকআপের দিন অনেকের নাকি সিয়াকে পছন্দ না, তার বিরক্ত লাগে সিয়াকে। তবে হঠাৎ কি এমন হলো যে অনেক এমন মরিয়া হয়ে উঠেছে, ওর পিছনে লেগেই থাকে? তবে কি অনেক আবারও তার মোহে পড়েছে? সেই মোহে পড়ে আবারও অনেক তার কাছে আসতে চাইছে। একরকম মোহ কেটে গেলে আবারও তাকে আগের মতো ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু সিয়া তো তা চাচ্ছে না। অনেকের দেওয়া সেই প্রথম কষ্টের রেশ এখনো সে ভুলতে পারেনি। প্রতি রাতে তার জন্য চোখের পানি ফেলে সে বালিশ ছুঁয়ে যায়। আবারও সেই কষ্ট সিয়া পেতে চায় না। প্রথমবারের কষ্টে তো কোনো রকম সে বেঁচে যাবে, দ্বিতীয়বার আবার সেই কষ্ট পেলে সিয়া এইবার আর বাঁচতে পারবে না, কোনো মতেই বাঁচতে পারবে না। তাই অনেককে থামাতে হবে, তাকে বোঝাতে হবে এভাবে ওর পিছনে পড়ে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। যে করেই হোক অনেককে থামাতে হবে, আর আগাতে দেওয়া যাবে না। সিয়া উঠে দাঁড়ালো নিজের চেয়ার থেকে, তারপর সোজা হেঁটে গিয়ে ইহানের কাছে গেল। ইহানকে উদ্দেশ্য করে বলে, ইহান, তুই গিয়ে অনেকের পাশে বস না গিয়ে, আমার ওইখানে আনকমফোর্টেবল ফিল হচ্ছে। প্লিজ ভাই, যা না। ইহান সিয়ার এত রিকোয়েস্টে ফেলতে পারে না, তাই উঠে গিয়ে বসলো সিয়ার পাশে। আর সিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে ইহানের জায়গায় বসে পড়ল। এদিকে সিয়ার এমন কাণ্ডে অনেকের রাগে মাথা ফেটে যাওয়ার জোগাড়। সাহস কিভাবে হলো এই মেয়েটার ওর পাশ থেকে উঠে চলে যাবার? কিভাবে পারলো এইভাবে উঠে চলে যেতে? অনেকের সান্নিধ্য কি ওর এতটাই খারাপ লাগছিল? কই, আগে রিলেশন থাকাকালীন তো এমন করতো না, উল্টো অনেকের সাথে আরো চিপকে থাকতো। এখন কি তার স্পর্শটাও এই মেয়ের অসহ্য লাগে? এতটা পরিবর্তন হয়ে গিয়েছে এই মেয়ের মধ্যে। অনেক দীর্ঘশ্বাস পেল। হঠাৎ করে রাগটা পড়ে গেল। তবে এটা ভেবে যে দোষ তো তারই, কম অপমান করেনি তো সিয়াকে। তবে এত সহজে কেন মেয়েটা মেনে নিবে? কঠিন শাস্তি পাওয়া দরকার তার। সেখানে তো এই মেয়ে তাকে কিছুই বলেনি। অনেকে নিজের প্রতি রাগ লাগছে, কেন সেদিন সিয়াকে ওভাবে অপমান করেছিল সে? সিয়াকে ছেড়ে অন্য মেয়ের মোহে পড়ে গিয়েছিল সে।
এই মেয়ের কথা শুনেই তো সিয়ার সাথে বাজে ব্যবহার করে ফেলেছিল। রাগে দুঃখে অনেকের মন চাচ্ছে এই 7তলা বিল্ডিংয়ের ছাদের ওপর থেকে লাফ দিয়ে পড়ে মরে যেতে। হঠাৎ কাঁধে কারো হাতে ছোঁয়া পেতে সেদিকে তাকায় অনেক তাকাতে ইহান বলে উঠল, ধৈর্য ধর, ধৈর্য ধরলে মোয়া ফলে। মেয়েটাকে যে পরিমাণ কষ্ট তুই দিয়েছিস তার কাছে এসব কিছু না। ইনফ্যাক্ট সিয়া তো তোকে কিছু করেইনি, এমনকি কিছু বলেও নি। এখন একটাই উপায় বলবো, নিজে সবটা দিয়ে চেষ্টা কর ওর অভিমান ভাঙাবার। যেই অভিমানে পাহাড় তুই নিজে সৃষ্টি করেছিস তা ভালোবাসা দিয়ে ভেঙে ফেল। হাল ছাড়বি না কোনো। দরকার পড়লে সারা জীবন চেষ্টা করবি। ভালোবাসলে তো মানুষ কত কিছুই করে, তুইও হাল ছাড়িস না। অনেক ইহানের কথা মনোযোগ দিয়ে শুনল। তার ঠোঁটের কোণে হাসি, এতক্ষণে খারাপ লাগা দূর হয়ে গিয়েছে। এখন ইহানের কথাগুলো বাজছে। যেভাবেই হোক সিয়াকে যে কোনো ভাবে সে মানিয়ে ছাড়বে, হাল ছাড়বে না কোনো। সময় বহমান দেখতে দেখতে কেটে গিয়েছে একটা সপ্তাহ। সবার জীবনে চলার গতি বেশ ভালোই, তবে ভালো কাটছে না ইহানের। তার মনটা আজকাল তার আয়ত্তে নেই। মনটা যেন রিধির হয়ে গিয়েছে। না হলে এই মন তাকে কেন বাধ্য হয়ে করে দিনরাত 24 ঘন্টা রিধিকে নিয়ে ভাবতে? উঠতে বসতে খেতে শুতে সবসময় শুধু রিধি তার মাথায় ঘুরপাক খায়। কি করবে ইহান? কেন এমন হচ্ছে? এই প্রশ্নের উত্তরগুলো সে গত 1 সপ্তাহ যাবৎ খুঁজে চলেছে, কিন্তু কোনো উত্তর পায়নি। মনমরা হয়ে ইহান বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে আছে। সম্পূর্ণ মস্তিষ্কে তার রিধি কিলবিল করছে। নিজের উপর চরম বিরক্ত হয়ে মৃদু আত্মনাদ করে উঠল ইহান। ঠিক তখনই রুমে ছেলের জন্য কফি নিয়ে প্রবেশ করেছিল মিনহা বেগম। ছেলের এমন অস্থির আর চটপট আচরণ দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন। কফির মগ টেবিলে রেখে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠেন, আব্বা কি হয়েছে তোর? এমন করছিস কেন বাবা? বলতে বলতে তিনি ইহানের কাছে বসে পড়লেন। তার সর্বমুখশ্রীতে ছেলের জন্য চিন্তার ছাপ। মায়ের চিন্তিত চেহারা দেখে ইহান নিজেকে খানিক দমিয়ে আনলো। বলে, কিছু হয়নি মা, এমনিতেই ভালো লাগছে না। কেমন লাগছে বল আমায়। আমি জানি তোর কিছু হয়েছে। আমি তো মা, আমি সব বুঝি। তোরা মুখে না পড়লেও আমি সব বুঝে যাই। মায়ের কথায় হাসে ইহান, ঝলমলে সুন্দর হাসি। এগিয়ে এসে ধপ করে মায়ের কোলে শুয়ে পড়ল। মিনহা বেগম ছেলের চুলে আদুরে স্পর্শ হাত বুলিয়ে দিচ্ছে। ইহানের আরামে চোখ বন্ধ হয়ে আসছে। সে এভাবে ধীর কণ্ঠে বলে, মা, আমি তোমাকে এখন কিছু বলবো, আমার অস্থিরতার কারণগুলো বলবো। তুমি শুধু আমায় কারণটা জানাবে কেন আমার সাথে এমন হয়েছে। মিনহা বেগম ইহানের চুল টেনে দিতে দিতে বলে, তুই বল, আমি যদি কোনো উপায় বলতে পারি অবশ্যই আমি বলবো। ইহান লম্বা শ্বাস ফেললো, তারপর বলতে শুরু করলো, ইদানিং কি যেন হয়েছে মা, আমি তোমাকে সবটা ক্লিয়ার করেই বলছি। তুমি তো জানো, অর্থে রিদি, পিহু, পিয়াত, আহিত ওরা ছোট থেকেই একসাথে বড় হয়েছে। অর্থেকে আমি যতটা স্নেহ করি আর ভালোবাসি, ওদেরকেও ঠিক ততটাই করি। কিন্তু ইদানিং আমার সাথে কি হচ্ছে বুঝতে পারছি না। রিদিকে আমি যেই ছোট থেকেই দেখে আসছি, কিন্তু আগে কখনো এমন লাগেনি। তবে এখন রিদিকে নিয়ে আমি 24 ঘন্টা ভাবি। না ভাবতে চাইলেও আমার মন আমার মস্তিষ্ককে যেন বাধ্য করে ওকে নিয়ে ভাবতে। তবে কি জানো, ওকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে। মনের মাঝে আলাদা সুখ সুখ অনুভব হয়। ওকে নিয়ে ভাবলেই অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আর জানো, আগে মেয়েটা ঘন ঘন আমাদের বাড়িতে আসতো, আমার সাথে কথা বলতো। কিন্তু রিধি এখন আর আসে না। আর আমার সাথে কথা দূরে থাক, আমার দিকে তাকায়ও না। মেয়েটা কেমন যেন আমাকে ইগনোর করে, কিন্তু আমার কেন যেন ভালো লাগে না, একটু ভালো লাগে না। ওর ইগনোরেন্স যেন আমার বুকের বাঁ পাশটায় চিনচিনে ব্যথা অনুভব হয়। অসহ্য লাগে সবকিছু। কি হয়েছে আমার মা? কেন হচ্ছে আমার সাথে এমন? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কোনো একটা উপায় বলো। এক নাগারে মায়ের কাছে নিজের মনের কথাগুলো বলে যেন ইহান মনে শান্তি পেল। নিজের মাঝে লুকানো কথাগুলো ব্যক্ত করতে পেরে এখন বেশ ভালো লাগছে। কিন্তু মায়ের কোনো জবাব না পেয়ে ইহান ভ্রু কুঁচকে আসে। চোখ মেলে তাকিয়ে দেখে মিনহা বেগম ছেলের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। ছেলের কুচকানো ভ্রুজোড়া আরো কুচকে আসে। মায়ের কোল থেকে উঠে বসে পড়ল। কি হলো মা, তুমি হাসছো যে? আমি তোমাকে আমার এত বড় একটা সমস্যার কথা বললাম আর তুমি কিনা হাসছো? মিনা বেগম এবার সজোরেই হাসলেন। হাসতে হাসতে তার চোখের কোণে পানি চলে এসেছে। মায়ের এমন হাসি দেখে মুখ ফোলালো ইহান বাচ্চাদের মতো।
পরক্ষণে মায়ের এমন প্রাণখোলা হাসির তে ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সময় নিয়ে মিনহা বেগম হাসি থামালেন। উঠে দাঁড়িয়ে ছেলের হাতে কফির মগ ধরিয়ে দিলেন তিনি। মুচকি হেসে বললেন, তুই রীতিকে ভালোবেসে ফেলেছিস? এটাই আমার জবাব আপাতত। আমার ছেলে প্রেমে পড়েছে, এইবার বাকিটা তুই নিজেই বুঝে নে। আমি জানি আমার ছেলে বুদ্ধিমান আছে। এখন আসি আমি। মিনহা বেগম খুশি মনে চলে গেলেন। তিনি অনেক খুশি। এমনিতেই সে তার স্বামী ভেবেই রেখেছে রিধিকে তার একমাত্র ছেলের বউ করে আনবেন। আর এখন তো তার ছেলে রিধিকে ভালোবেসে ফেলেছে। তাদের আর কোনো চিন্তাই নেই। রিধি পরিবারের সাথে কথা বলতে হবে। ওদের বাগদানটা যত দ্রুত সম্ভব সেরে ফেললেই ভালো হবে ভেবেই তিনি মুচকি হেসে রান্নাঘরে চলে গেলেন। এদিকে ইহান তবদা মেরে বসে আছেন। তার মা একটু আগে তাকে এসব কি বলে গেল। তার বিষয়টা হজম করতে বেশ কষ্ট হচ্ছে। সত্যি কি ও ভালোবাসে রিধিকে? কিন্তু কিভাবে সম্ভব? ইহান আনমনা হয়ে অনেকক্ষণ নিজের মনে কি কি যেন ভাবলো। সময় নিয়ে ভাবার পর হঠাৎ তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ঠোঁটের কোণ প্রসারিত হয়ে হেসে বলে, ভালোবাসি? হ্যাঁ, আমি রিদিকে ভালোবাসি। আমি আমার মনের কথা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ মা, ইউ আর দ্য বেস্ট মা ইন দ্য ওয়ার্ল্ড। ইহান খুশিতে নাচতে নাচতে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বাইক পার করে মাত্রই ফার্সিতে প্রবেশ করলো রুদ্রিক। হঠাৎ ওর সামনে এসে দাঁড়ালো একজন। রুদ্রিক ব্যক্তিটিকে দেখার পরই ওর চোয়াল শক্ত হয়ে আসলো রাগে। শক্ত চোখে চেয়ে রইল ব্যক্তিটির দিকে। রাগে ব্যক্তিটির পাশ কাটিয়ে চলে যেতে পা বাড়ালো সে। এখন এখানে কোনো ঝামেলা সে চায় না আপাতত, কিন্তু তা আর হতে দিল না। ব্যক্তিটি আবারও এসে দাঁড়ালো রুদ্রিকের সামনে। রুদ্রিক এইবার রক্ত চক্ষু নিয়ে তাকালো, বলল, কি সমস্যা? তোকে না বলেছি আমার সামনে আসবি না? শান্তিতে থাকতে বুঝি তোর ভালো লাগে না রিয়ান? রিয়ান হাসলো, বলে উঠল, অনেকদিন তোর সাথে দেখা হয় না, তাই শান্তি পাচ্ছিলাম না, এজন্যই আসলাম তোর কাছে। আর এটা কেমন ব্যবহার রুদ্রিক? আমি না তোর বড় ভাই? বড় ভাইকে কেউ তুই করে বলে? রুদ্রিক দাঁতে দাঁত চেপে বলে, তুই আমার আপন ভাই না, ফুফাতো ভাই। আর এমনিতে তোকে আমি কোনো রকমই কোনো ভাই মানি না, তাই এসব ফাউল কথাবার্তা আমার সামনে বলবি না। রিয়ান এগিয়ে আসলো খানিক, ধীর কণ্ঠে বলে, সরি, তুই আমার ভাই না মানলে কি হবে? আমি তো মানি, তাই তো তোর সব খবরাখবর রাখি। এই যে তুই লুকিয়ে বিয়ে করে নিয়েছিস সেটাও জানি আমি। রুদ্রিক কিছুই বলল না। সে ভীষণ বিরক্ত রিয়ানের প্রতি। ছেলে মেয়ে দুটো একটাকেও তার দেখতে মন চায় না। যিনি আগে ভালো ছিল, তাই তো রুদ্রিক টুকটাক ওর সাথে মিশত। কিন্তু এই রিয়ান জেনিকে বাজে পথে নিয়ে গিয়েছে, একেবারে নিজের মতো বানিয়েছে বোনটাকে। যাই হোক, রুদ্রিক অহেতুক তর্কে জড়াতে চায় না রিয়ানে, তাই চলে যেতে নিল। কিন্তু হঠাৎ রিয়ানের একটা কথায় থেমে গেল ওর পা জোড়া। ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট, নাম জাফরিন অথই। তোর বউ কি ঠিক বলেছি না? যাই বলিস, বউ পেয়েছিস একটা সেরা। রূপেরও যেমন আগুন আছে, কথায়ও তেমন আগুন। হটনেস একবারে ঠাসা ঠাসা। আমার কিন্তু হ্যাপি লেগেছে, ফিগারটাও জোস। রিয়ান কথাটা শেষ করতেই দেরি। রুদ্রিক শক্তপোক্ত হাতের জোরালো ঘুষি একেবারে ওর নাক বরাবর এসে পড়েছে। রিয়ান পড়তে পড়তে নিজেকে সামলে নিল, দু হাতের নাক চেপে ধরল সে। বেশ সজোরেই মেরেছে রুদ্রিক। মাথাটা ভন ভন ঘুরছে। হাতে তরল জাতীয় কিছু আভাস পেতে হাতটা চোখের সামনে এনে ধরল রিয়ান। ঝাপসা দৃষ্টি জোড়ার সময় নিয়ে স্পষ্ট হতে বুঝতে পারল রুদ্রিকের ঘুষিতে প্রখরতায় তার নাক ফেটে রক্ত বের হচ্ছে। এদিকে অথৈকে নিয়ে বলা রিয়ানের বাজে কথাগুলো শুনে রাগে রুদ্রিকের সারা শরীর থরথর করে কাঁপছে। তেড়ে গিয়ে রিয়ানের কলার চেপে ধরল, ভয়ঙ্কর রাগী স্বরে বলে উঠল, আমার বউয়ের দিকে বাজে নজরে তাকালে তোর ওই চোখ জোর আমি আগুনে জ্বালিয়ে দিব। আমার অথয়ের থেকে 100 হাত দূরে থাকবি, নয়তো তোকে মেরে মাটিতে পুঁতে ফেলবো। কাক পক্ষীও টের পাবে না। রিয়ানকে প্রায় এক প্রকার ধাক্কা দিয়ে ফেলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল রুদ্রিক। রুদ্রিকের যাওয়ার পরে তাকিয়ে রিয়ান শয়তানি হাসি দিল, বলে, নজর তো আমার বহু আগেই পড়েছে। আমিও দেখি তুই কি করে কিভাবে তোর বউকে প্রোটেক্ট করিস। শুধু তোর বউকে নিয়ে কিছু কথা বলার আমার গায়ে হাত তুললে একদিন গোটা তোর বউটাই আমার কাছে থাকবে। ঠিক এতটাই কাছে যতটা কাছে থাকলে তুই রুদ্রিক তোর বুক কেঁপে উঠবে। এর প্রতিশোধ তো আমি নিবই। রুদ্রিক কিছুতেই নিজের রাগটা কন্ট্রোল করতে পারছে না। তীব্র রাগে মন চাচ্ছে এই রিয়ানটাকে একেবারে মেরে টুকরো টুকরো করে ফেলতে, তবে বোধ হয় একটু শান্তি পাবে। রুদ্রিককে এতটাই রাগতে দেখে নীল বলে উঠল, কি হয়েছে তোর? এমন রেগে আছিস কেন?
রুদ্রিক রাগে সজোরে ওর বাইকে একটা থাবা মারলো। এতে বিকট শব্দ হলো, চমকে গেল ওরা। অনেক দ্রুত এসে রুদ্রিকের হাত ধরলো, চিন্তিত স্বরে বলে, শালা কি করছিস? কার না কার উপর রেগে নিজেকে আঘাত করছিস কেন? রুদ্রিক হাত ছাড়িয়ে নিল অনেকের কাছ থেকে। দু হাতের মাথায় চুলগুলো খামচে ধরে চেঁচিয়ে উঠল, ওই কুত্তার সাহস কিভাবে হলো আমার অথৈকে নিয়ে বাজে কথা বলার? ওর জিভ টেনে ছিঁড়ে না ফেলা পর্যন্ত শান্তি পাচ্ছি না, কিন্তু আমি তা করতে পারছি না। আই এম ফিলিং সো হেল্পলেস। কেন ওকে আমার কাজিন হতে হলো? শুধুমাত্র দাদুর কারণে আমি নিজেকে দমিয়ে রেখেছি, না হলে আমি ওকে সেখানেই জিন্দা কবর দিয়ে ফেলতাম। তবে এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। সেকেন্ড টাইম ওকে আমি ছাড়বো না, সব কিছু ভুলে যাব আমি। ওকে খুন করে তবেই শান্ত হব। ইহান রুদ্রিকের কাঁধে হাত রাখলো, শান্ত স্বরে বলে, রিল্যাক্স রুদ্রিক, জোরে জোরে শ্বাস নে। কি হয়েছে আমাদের খুলে বল। রুদ্রিক জোরে জোরে নিঃশ্বাস নিল, তারপর একে একে সবটা খুলে বলল ওদের। সব শুনে ইহানের রাগে চোখ মুখ লাল হয়ে গিয়েছে, কিন্তু ও কিছু বলল না, কারণ রুদ্রিক বলল তো ওই শয়তানটাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে। তবে দ্বিতীয়বার এমন কিছু শুনলে রুদ্রিকের আগে ইহান নিজে গিয়ে ওই রিয়ানকে খুপিয়ে মেরে ফেলবে। এদিকে সব বলা শেষে রুদ্রিক রাগে চোয়াল শক্ত করে উঠে, অথই ইজ মাইন। ওকে আমি আমার সবটা দিয়ে প্রোটেক্ট করব, আর ওই জানোয়ারটাকে তো দেখে নিব। আমার অথইয়ের দিকে হাত বাড়ানোর কথা স্বপ্নেও পরিকল্পনা করলে ওর সেই হাত আমি ভেঙে দিব। বাস্তবে করবে তো দূরে থাক, তুই চিন্তা করিস না ইহান। ইহান হালকা হাসলো রুদ্রিকের কথায়, বলে, আমি জানি সেটা রুদ্রিক, এই জন্যই তো আমার বোনটাকে বিনা বাক্যে তোর হাতে তুলে দিয়েছি। সাফাত ব্যথিত নজরে রুদ্রিকের দিকে তাকালো, কিন্তু ঠোঁটের কোণে তার মুচকি হাসি। রুদ্রিকের কণ্ঠে উচ্চারিত হওয়া প্রতিবার আমার অথই শব্দ দুটো বড্ড পীড়া দিচ্ছে ওকে। বুকের বাঁ পাশটা অসহনীয় ব্যথা হচ্ছে। আচ্ছা, এক তোপরা ভালোবাসাকে এতটাই যন্ত্রণা থাকে কেন যে সে ভালোবাসতে গেল? ভালোবাসা এত কষ্ট থাকলে কখনোই ভালোবাসতো না সাফাত অথইকে। কিন্তু মনকে কি করে বেঁধে রাখা যায়? মন তো যখন তখন যাকে তাকে হঠাৎ করেই ভালোবেসে ফেলে, এখানে কারো কোনো হাত থাকলে না। সাফাত চোখ বুঝলো, লম্বা শ্বাস পেল, পরপর ওর বদ্ধ চোখে পাতায় ভেসে উঠল রুদ্রিক আর অথয়ের হাস্যোজ্জ্বল একসাথে দাঁড়ানো একটা মুহূর্ত, যা কল্পনা করে সাফাতের ঠোঁটের কোণেও চমৎকার হাসি ফুটে উঠল। আস্তে করে চোখ মেলে তাকালো সাফাত। তার প্রিয় দুটি মানুষ যদি একে অপরের সাথে থেকে একে অপরের ভালোবেসে সুখী থাকে, তাহলে সেও নিজেও সুখী। সবকিছু পেয়ে গেলেই যে সে সর্বসুখী এমনটা ভাবা বোকামি। মাঝে মাঝে কিছু ত্যাগ করলেও সুখী হওয়া যায়, আর সেই ত্যাগে যদি তার প্রিয় মানুষ দুটি সুখী হয় তাহলে তো কোনো কথাই নাই। তাহলে এই সুখের থেকে বড় সুখ আর কিছুই হতে পারে না। আর তাই সাফাত নিজেও সুখী, অনেক সুখী। ভার্সিটির পেছনে সেই নদীর পাড়ে এসে বসে আছে অথই প্রায় 10 মিনিট যাবৎ, কিন্তু রুদ্রিকের কোনো খবর নাই। অথই বসে বসে অপেক্ষা করছে, কারণ মাঝে মাঝে রুদ্রিক এরকম 5-10 মিনিট দেরি করে আসে। অথই আনমনে রুদ্রিককে নিয়ে ভাবছে। তার সব সময় রুদ্রিককে নিয়ে ভাবতে ভালো লাগে। লোকটি যেন তার সবটা গ্রাস করে নিয়েছে। 24 ঘন্টা যেন মন মস্তিষ্ক এই লোকটার বসবাস। মুচকি এসে ঘড়ির দিকে তাকালো অথই। 15 মিনিট হয়ে গিয়েছে, এখনো আসছে না কেন লোকটা? বিরক্ত হয়ে অথই মোবাইল অন করে রুদ্রিককে কল দিতে যাবে, ঠিক তখনই ওর মোবাইলে একটা মেসেজ আসে, আর মেসেজটা রুদ্রিকই করেছে। অথই চট জলদি মেসেজটা ওপেন করলো। আই এম ওয়েটিং ইন মাই কার, কাম কুইকলি, আই নিড ইউ ব্যাডলি। মেসেজটা পড়ে অথয়ের বুক কেঁপে উঠল। কি হলো লোকটার? কোনো বিপদ হলো না তো? নানান চিন্তা নিয়ে অথই ছুট লাগালো রুদ্রিকের কাছে যাওয়ার জন্য। রুদ্রিকের গাড়িটা কার পার্কিং সাইটে অন্য সব পার্ক করা গাড়িগুলোর থেকে বেশ দূরে। সে বাইক নিয়ে এসেছিল। সকালে ওই ঘটনার পর ওর বাড়ির একজন ড্রাইভারকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বলেছিল, আর সে আসতে ওর বাইকটা তাকে দিয়ে দিয়েছিল, কারণ তার প্ল্যানিং অথইকে নিয়ে দূরে কোথাও যেতে, একান্ত কিছু সময় কাটাতে নিরিবিলি কোনো জায়গায়। আর তার মন মেজাজ ভালো নেই এমনিতে, বাইক চালানোর মতো মুড নেই ওর। এতে রিস্ক হয়ে যেতে পারে, আর অথইকে নিয়ে কোনো প্রকার রিস্ক রুদ্রিক নেবে না। অন্যদিকে অথই পার্কিং এরিয়া এসে এদিক সেদিক তাকাচ্ছে। সে মূলত রুদ্রিকের গাড়ি চেনে না, সবসময় রুদ্রিকে বাইক নিয়ে আসতে দেখেছে, কিন্তু আজ হঠাৎ লোকটার কি হলো কে জানে। গাড়ি দিয়ে কি করবে এই লোক? এর মধ্যে ওর ফোনে আবারও মেসেজ আসে, লুক টু ইয়োর রাইট সাইড,
দেয়ার ইজ এ গ্রে কার, আই অ্যাম ইন দ্যাট কার। মেসেজটা ওপেন করে অথই সেই কথা মতো ওর ডান দিকে তাকালো। সেখানে একটা ধূসর রঙের গাড়ি আছে। অথই ধীর পায়ে এগিয়ে গেল সেই গাড়িটির দিকে। গাড়ির কাছে আসতেই গাড়ির দরজা খুলে গেল। অথই ভিতরে উকি দিয়ে দেখে রুজি কপালের ওপর হাত রেখে ড্রাইভিং সিটে মাথা এলিয়ে দিয়ে শুয়ে আছে। রুজিকে এমন অবস্থা দেখে অথয়ের কপালে চিন্তার রেখা দেখা দিল। হঠাৎ রুদ্রিকের গম্ভীর স্বর ভেসে আসলো। হোয়াট আর ইউ লুকিং ফর? জাস্ট গেট ইন দ্য কার কুইকলি। অতএব হকচকিয়ে গেল। তারপর তাড়াতাড়ি করে গাড়িতে ঢুকে বসে পড়লো। অতএব গাড়িতে এসে বসে রুদ্রিক কপালের উপর থেকে হাত সরালো। তারপর সোজা হয়ে বসে একেবারে অথয়ের দিকে ঘুরে বসলো। রুদ্রিকের চোখের দিকে তাকাতে অথয়ের বুকটা থক করে উঠলো, কারণ রুদ্রিকের চোখ জোর অসম্ভব লাল হয়ে আছে। অথয় ঘাবড়ে গেল। চটজলদি হাত ছোয়ালো রুদ্রিকের গালে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? এমন দেখাচ্ছে কেন আপনাকে? রুদ্রিকের কোনো জবাব নেই। সে এক দৃষ্টিতে অথয়কে দেখছে। রুদ্রিকের কোনো জবাব না পেয়ে অথয় আবারও বলে উঠল, কি হয়েছে? কিছু বলছেন না কেন? মাথা ব্যথা করছে আপনার? বেশি খারাপ? বাকিটুকু আর বলতে পারলো না অথয়। তার আগে রুদ্রিক অথয়ের বাহু ধরে টেনে নিজের বুকের মাঝে নিয়ে আসে। নিজের সবটুকু শক্তি দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ওকে। এদিকে রুদ্রিকের এমন কাণ্ডে চমকে যায় অথয়। পরক্ষণে রুদ্রিকের এমন শক্ত করে জড়িয়ে ধরার কারণে হাঁসফাঁস করে উঠে। এত জোরে চেপে ধরায় সে নিঃশ্বাস নিতে পারছে না। অথয় বহু কষ্টে রুদ্রিকের পিঠে আলতো করে 2 হাত রাখে। আটকে আসা স্বরে বলে, রুদ্রিক, একটু আস্তে ধরুন, শ্বাস নিতে পারছি না আমি। অথয়ের কথায় রুদ্রিক একটু ঢিলে করে ওর হাতের বাঁধন, তবে অতটাও না। এভাবে কিছু সময় থেকে ছেড়ে দেয় অথয়কে। রুদ্রিকের কাছ থেকে ছাড়া পেয়ে অথয় জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বুকে হাত চেপে শ্বাস নিতে নিতে অথয় বলে, এভাবে কেউ জড়িয়ে ধরে? যেভাবে চেপে ধরেছিলেন মনে হচ্ছিল আমার হাড্ডি গুড্ডি ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছিল, আর একটু হলে আমি উপরে চলে যেতাম। রুদ্রিক গাড়ি স্টার্ট করতে করতে অথয়ের কথার জবাব পেয়ে বলে, অভ্যাস করে নাও, কারণ ভবিষ্যতেও আমি এইভাবেই জড়িয়ে ধরবো। আর যখন আমার কাছে একেবারে নিয়ে আসবো তখন তো কোনো টাইম টেবিল মেনটেন করব না। 24 ঘন্টাই তোমাকে আমার সাথে লেপ্টে থাকতে হবে। অথয়ের গাল খান গরম হয়ে উঠল রুদ্রিকের এহেন কথায়। 2 গালে হাত চেপে ধরল অথয়। মিনমিন স্বরে বলে, অসভ্য লোক, যত সব বেফাস কথাবার্তা তার। এদিকে আমি চিন্তায় মরে যাচ্ছিলাম, আর সে আছে শুধু অসভ্য কথাবার্তা বলার ধান্দায়। কি রুদ্রিক আচমকা অথয়ের কাছে চলে আসলো। এতে অথয় চমকে গিয়ে গাড়ির জানালার সাথে মিশে গেল। বলে উঠল, কি করছেন? রুদ্রিক অতি সাবধানে অথয়ের সিট বেল্ট বেঁধে দিল। তারপর সরে আসলো অথয়ের কাছ থেকে। ভ্রু কুঁচকে অথয়ের উদ্দেশ্যে বলে, মাথায় শুধু আমাকে নিয়ে এসব উল্টাপাল্টা ভাবতে থাকো, তাই না? পরক্ষণে চোখে মুখে দুষ্টুমির হাসি ফুটে উঠল। অবশ্য তুমি চাইলে এতক্ষণে তুমি যা কল্পনা করছিলে তা আমি এখন করতে পারি। আই হ্যাভ নো প্রবলেম। অথয়ের চোখ বড় বড় হয়ে গেল রুদ্রিকের কথায়। এই লোক তো গিরগিটির থেকেও বেশি নিজের রূপ বদলায়। অথয় সোজা হয়ে বসলো। তারপর মুখ ফুলিয়ে বলে, আমি কোনো কিছুই ভাবছি না। আপনার ভেতরেই সব সমস্যা। আমাকে শুধু শুধু দোষ দেবেন না। মাথায় শুধু তার অসভ্য চিন্তা ভাবনা ঘোরে শুধু। অথয়ের মুখ ফোলানো দেখে রুদ্রিক নিঃশব্দে হাসে। এই মেয়েটা তার আশেপাশে থাকলে তার সকল দুশ্চিন্তা, সকল ক্লান্তি, মন খারাপ নিঃশেষ হয়ে যায়। চারিদিকে শুধু ভালো লাগার প্রজাপতিরা ডানা মেলে উঠতে থাকে। মেয়েটাকে জড়িয়ে ধরলেই মনে হয় যেন পৃথিবীতে সকল সুখ পেয়ে গিয়েছে ও। এদিকে রুদ্রিকের ঠোঁটের কোণে ফুটে ওঠা সেই হাসি দেখে অথয়ের ঠোঁটেও হাসি ফুটে উঠল। একটু আগে কি হয়েছিল লোকটার সে জানে না, কিন্তু রুদ্রিকের এমন রূপ দেখে তার অন্তর আত্মা কেঁপে উঠেছিল। তবে এখন ভালো লাগছে। এই যে লোকটার ঠোঁটে হাসি, এটা দেখে যে অথয় কি যে শান্তি লাগছে তা ও নিজেই শুধু জানে। ড্রাইভিং এর মাঝে হঠাৎ রুদ্রিক হাত বাড়িয়ে দিল অথয়ের দিকে। অথয় হেসে বিনা বাক্যে রুদ্রিকের হাতে হাত রাখলো। রুদ্রিক অথয়ের হাত নিজের হাতের মাঝে শক্ত করে ধরলো। এভাবে পুরোটা পথ পাড়ি দিল তারা। রুদ্রিক গাড়ি থামালো একটা নির্জন রাস্তায়। রাস্তায় দুধারে দুটো বড় বড় করে মেহগনি গাছের বাগান। রুদ্রিক নেমে আসলো। তারপর ঘুরে গিয়ে অথয়কেও নামতে সাহায্য করলো না। অথয় শুধু চারিদিকে তাকাচ্ছে। এরকম জায়গা যে আছে অথয় জানতো না। রুদ্রিক অথয়ের হাতে নিজের হাতের মাঝে নিয়ে বলে, চলো আমার সাথে। অথয় কোনো প্রশ্ন করলো না, হাঁটতে লাগলো রুদ্রিকের সাথে। রুদ্রিক অথয়কে নিয়ে বাম পাশের জঙ্গলে নেমে পড়লো। এরকম বাগান বেশ
এরকম বাগানে প্রবেশ করতে অতয়ের মনে প্রশ্নেরা উকি ঝুঁকি দিতে থাকে। এই বাগানের ভেতর দিয়ে এই লোক যাচ্ছেটা কোথায়? মনের কৌতূহলটা দমাতে না পেরে অতই প্রশ্ন করে বসে। কোথায় যাচ্ছেন আপনি? এমন জঙ্গলের মাঝে যাচ্ছেন কেন? রুডিক হাঁটতে হাঁটতে গম্ভীর গলায় বলে। কেন ভয় লাগছে আমার সাথে যেতে? তোমাকে নিয়ে গিয়ে গভীর জঙ্গলে কিছু উল্টাপাল্টা করে তোমাকে মেরে ফেলি, এমন কিছুর ভয় পাচ্ছ? রুডিকের এমন কথা শুনে অথয় আচমকা তার চিন্তিত পা জোড়া থামিয়ে দেয়। অথয়ের হাত ধরে হাঁটছিল রুদিক। অথয় থেমে যাওয়ার তাকেও থামতে হয়। পিছনে ফিরে তাকাতেই রুদিক থমকে যায়। অথয়ের চোখ জোড়া ছলছল করছে। রুদিক যে এমন একটা কথা এইভাবে তাকে বলবে সে স্বপ্নেও ভাবেনি। সে তো এমনিতেই জানতে চেয়েছিল যে তারা কোথায় যাচ্ছে। রুদিক তা উল্টো বুঝলো, কি সব বলে বসলো যা অথয় স্বপ্নেও কখনো ভাবতে পারে না। অতএব অনেক কষ্ট পেয়েছে। এতদিনে রুজিক তাকে এই চিনল কই? সে তো রুজিককে নিয়ে এসব ভাবে না। ও তো চোখ বন্ধ করে রুজিককে বিশ্বাস করে, নিজের থেকেও বেশি বিশ্বাস করে। অতএব অনেক কষ্ট পেয়েছে রুজিকের এমন কথায়। অতএব চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, যা দেখে রুজিক অস্থির হয়ে ওঠে। অতএব কাছে এসে ওর গালে দু হাতে আলতো করে স্পর্শ করলো, ব্যাকুল কণ্ঠে বলে, কি হয়েছে অথই, কাঁদছো কেন? হাঁটতে নিয়ে কি ব্যথা পেয়েছো? অতএব ঝটকা মেরে রুজিকে দু হাত সরিয়ে দিল। এতে অবাক হয়ে যায় রুজিক। অতএব সেদিকে পাত্তা দিল না। ও চোখের পানিটুকু মুছে নিল। তারপর বিনা বাক্যে উল্টো দিকে পা বাড়ালো চলে যাবার জন্য। এতে যেন ঘাবড়ে গেল রুজিক। দৌড়ে গিয়ে অতএব বাহু আঁকড়ে ধরলো। এতে যেন অতএব আরো খেপে গেল। রাগী চোখে তাকালো রুজিকের দিকে, রাগী গলায় বলে, আমার হাত ছাড়ুন। কিন্তু কেন, কি হয়েছে? আমি আপনার সাথে কোথাও যাব না। আরে কারণটা তো বলবে আমায়। অতএব রুজিকের হাত সরিয়ে দিল ওর বাহু থেকে। পরপর চেঁচিয়ে উঠে, আপনি কিভাবে পারলেন অমন জঘন্য কথাগুলো বলতে? আমাকে নিয়ে এসবই ভাবেন আপনি? এতদিন এই ছিলেন আমায়? আপনি ভাবলেন কিভাবে? আপনি আমাকে এখানে এনেছেন তাই আমি ওই সব চিন্তা ভাবনা করব? আরে আপনি যদি আপনার সাথে আমাকে জাহান্নামেও নিয়ে যেতেন তাও আমি আপনার সাথে চোখ বন্ধ করে চলে যেতাম। আমি তো শুধু এমনিতেই জিজ্ঞেস করেছিলাম, আর আপনি আমাকে নিয়ে কি সব ভেবে নিলেন। আর এক মিনিটও আমি আপনার সাথে থাকবো না। আমি এক্ষুনি বাড়ি চলে যাব। কথাগুলো বলে শেষ করে অতএব হনহনিয়ে হাঁটা ধরল। সে চলে যাবে। এদিকে রুজিক নিজেই হতভম্ব হয়ে পড়েছে। ও নিজেও ওইভাবে মিন করে কথাগুলো বলেনি যে অতই কষ্ট পাবে। সে এমনিতেই মজা করে বলে ফেলেছে, কিন্তু অতই যে এতটা কষ্ট পাবে যে ও কেঁদে দিবে এটা ভাবেনি। না, রুজিক দৌড়ে চলে গেল অথয়ের কাছে। কোনো কিছু না বলে অতয়কে পেছন দিক থেকে পাজা কোলে তুলে নিল। আচমকা রুজিক এমন করে অথয় ভয়ে মৃদু চিৎকার করে উঠে। পরপর বুঝতে পারে এটা রুজিকের কাজ। সাথে সাথে রুজিকের খুলে ছটফট করতে শুরু করে দেয়, পাল্লাপাল্লি করে শুরু করে দেয়। নামান আমাকে, নামান বলছি। অসভ্য লোক, আমায় একদম স্পর্শ করবেন না। রুদ্রিকের কোনো ভাবান্তর নেই। সে এক মনে অতয়কে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে। এদিকে ছটপট করে চিল্লাপাল্লা করে অতয় ক্লান্ত হয়ে চুপটি করে রইল রুদ্রিকের কোলে। এই বজ্জাত লোক যে তাকে আর কোল থেকে নামাবে না সে ভালোই বুঝতে পেরেছে। তবে ওর নিজেও বেশ ভালো লাগছে রুদ্রিকের কোলে উঠতে। এই প্রথমবার লোকটা ওকে কোলে তুলেছে। অন্যরকম অনুভূতি হচ্ছে। অতয় আনমনে আরো লেপটে গেল। রুদ্রিকের প্রশস্ত বুকে নিজেকে গুটিয়ে নিল। রুদ্রিকের উষ্ণতায় নিজেকে সঁপে দিতে মন চাইছে যেমন। রুদ্রিক হাসলো অথয়ের কাণ্ডে। মেয়েটা তার সাথে বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, সেটা সে নিজেও জানে না। এভাবে অনেকটা পথ হাঁটার পর রুদ্রিক জঙ্গলের মাঝে হঠাৎ থেমে গেল। পরপরই অথয়কে নামিয়ে দিল। রুদ্রিকের কোল থেকে নেমে অথয়ের সামনে তাকাতেই ওর চোখ জোড়া বড় বড় হয়ে যায়। চোখে মুখে অবাকের রেশ তার। ঘন জঙ্গল, সেখানে রয়েছে বড় বড় মেহগুনি গাছ। সেই গাছের ফাঁক ফোকর দিয়ে কিঞ্চিত পরিমাণে রোদের আলো দেখা দিচ্ছে। পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। আশেপাশে ঝোপঝাড়ে নাম না জানা হরেক রঙের ফুল ফুটে রয়েছে। এই যেন রূপকথার কোনো রাজ্যে এনে নিয়েছে অথয়কে রুদ্রিক। আর সেই রূপকথার রাজ্যে অথয়ের সামনে কাঠের কর্টেক্সটা হলো একটা রাজপ্রাসাদ। চারিদিকের এই অপার সৌন্দর্যে অথয়ের চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সে বাকরুদ্ধ।
ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না। সে কি এইসব বাস্তবে দেখছে নাকি তার মনের ভ্রম? এসব ভেবে ভেবে সে হয়রান। তার অবস্থা হয়তো রুদ্রিক বুঝতে পারল। অতএব নরম হাতটা তার শক্তপোক্ত নিরেট হাতের মাঝে আগলে নিল। অতঃপর মৃদু হেসে বলে, এটা তোমার স্বপ্ন না বউ, এটা তুমি বাস্তবেই দেখছো। সবটা তোমার চোখের সামনেই স্পষ্ট। অতএর গলা কাঁপছে। এমন শুনশান নিস্তব্ধ জঙ্গলের মাঝে এত সুন্দর কাঠের কর্টেক্স তৈরি করতে পারে ওর ভাবনার বাইরে ছিল। এমন না যে সে এসব দেখেনি, দেখেছে, তবে তা বিভিন্ন মুভিতে, কিন্তু বাস্তবে যে এমন কিছু ও দেখবে ভাবতেও পারেনি। অথই তাকালো রুচিকের দিকে, কণ্ঠ তার স্পষ্টভাবে কাঁপছে। অথই বলে উঠল, এটা এত সুন্দর কেন রুদ্রিক? তোমার পছন্দ হয়েছে? আপনি কি আমাকে দেখে বুঝতে পারছেন না? রুদ্রিক বিনিময়ে হাসলো, বলল, ভিতরে যাবে না নাকি এইভাবেই বাহিরে দাঁড়িয়ে থাকবে? অথই মাথা দুলালো, পা বাড়াতে নিয়েও কিছু একটা মনে করে থেমে গেল। কৌতূহল দমাতে না পেরে অথই মনের কথাটা বলেই ফেললো। কিন্তু এই কটেজটা কাদের? এইভাবে না জেনে শুনে কটেজের ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? অথয়ের এমন বোকাশোকা প্রশ্নে রুদ্রিক ভ্রু কুঁচকালো। 2 কদম এগিয়ে আসলো অথয়ের কাছে, গম্ভীর গলায় আওড়ালো, তোমার কি মাথা খারাপ? আমি আমার বউকে অন্যের কটেজে নিয়ে আসবো? আমাকে কি তোমার পাগল মনে হয়? রুদ্রিকের গম্ভীর গলার বলা বাক্য চুপসে যায়। মিনমিন করে বলে, এভাবে বলছেন কেন? আমি কি খারাপ কিছু বললাম নাকি? রুদ্রিক বলল, হ্যাঁ, সেরকমই কিছু বলেছ। আর সেটা কি? এটা তোমার শ্বশুরবাড়িরই সম্পত্তি, মানে এটা আমাদেরই কটেজ। বাবা এই কটেজটা মাকে তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীর সময় গিফট করেছিল। অথয় আহম্মক হয়ে তাকিয়ে রইল। সে যে আসলে বলদের মতো কাণ্ড করেছে তা আর বুঝতে বাকি নেই। একটু লজ্জা লাগলো, মাথা নিচু করে নিল অথয়। রুদ্রিক অথয়কে মাথা নিচু করতে দেখে সাথে সাথে অথয়ের থুতনিতে স্পর্শ করে ওর মাথা উঁচু করে দিল, শক্ত গলায় শুধালো, আর কখনো যেন না দেখি মাথা নিচু করতে। তুমি আরিহান রুদ্রিক মির্জার স্ত্রী, এটা ভুলে যাবে না। আর আমার বউ সবসময় মাথা উঁচু করে বাঁচবে, কখনো কোনো পরিস্থিতিতেই যেন মাথা নত না হয়, বুঝেছো? অথয়ের মন ছুঁয়ে গেল রুদ্রিকের প্রতিটা কথায়। এই লোকটা এমন এমন কথা বলে যে অথয়ের মন চায় রুদ্রিকে খুশিতে কয়েকটা চুমু খেয়ে দিতে। লোকটার কথাগুলো একদম বুকে গিয়ে লাগে, হৃদয় গেঁথে রাখার মতো। নিজের ভাবনায় নিজেই লজ্জা পেয়ে এলো অথয়। গাল দুটোকে লাল আভায় ছেয়ে গেল। রুদ্রিক অথয়ের ওই ফোলা ফোলা গালের লজ্জার লাল আভাগুলো দেখে মুগ্ধ হলো। এই মেয়েটাকে এত সুন্দর লাগে কেন? রুদ্রিকের মাঝে মাঝে মন চায় অথয়কে একদম তার শক্তপোক্ত বুকের মধ্যিখানে লুকিয়ে রাখতে, যাতে কেউ অথয়কে না দেখতে পায়। একমাত্র সে একাই দেখবে তার বউকে। রুদ্রিক অথয়ের মাথায় হাত বুলিয়ে দিল, নম্র কণ্ঠে বলে, চলো তাহলে যাওয়া যাক। অথয় রুদ্রিকের হাতটা শক্ত করে ধরে চেপে ধরলো, তারপর পা বাড়ালো রুদ্রিকের সাথে কটেজের ভিতরে। যাবার আগে আরেকবার কটেজের বাইরে সৌন্দর্যটা পরখ করে নিল। কাঠের কটেজটা বেশি বড় না, আবার ছোটও না। 2 তলার কটেজটা অন্যরকম সুন্দর লাগে। এই কটেজের বেশিরভাগ সৌন্দর্য এই কারণে যে কটেজটার প্রায় সব জায়গাতে গাছ লাগানো, গাছগাছালি দিয়ে ভরপুর। তাতে নানান রকমের ফুল ফুটে আছে, পাতাবাহার গাছও আছে। যে কারোর ভীষণ পছন্দ হবে জায়গাটি, তার মধ্যে অথয় একজন। এদিকে রুদ্রিক অথয়কে নিয়ে কটেজের মধ্যে প্রবেশ করতে অথয় চারদিকে চোখ বুলিয়ে নিল। কটেজটার ভেতরটা দেখেও অথয় মুগ্ধ হলো। কটেজটার ভেতরকার ডিজাইন, এর প্রতিটা আসবাবপত্র সবকিছুই বেশ সুন্দর। অথয় উচ্ছ্বাসিত গলায় বলে, ভেতরটাও বেশ সুন্দর, আসবাবপত্রগুলোও বেশ ইউনিক। আর ঘরের মধ্যেও কি সুন্দর নানান জাতের গাছের সমাহার। এত এত সুন্দর। অথয়ের খুশিতে রুদ্রিক যেন দ্বিগুণ খুশি হলো। তার এখন আফসোস হচ্ছে, আরো আগে কেন আনলো না মেয়েটাকে। তাহলে তার প্রাণ প্রিয়ার এই স্নিগ্ধ মুখখানার এই নির্মল হাসিটুকু আরো আগে দেখতে পারতো ও। তবে এখন আফসোস করে তো লাভ নেই। এখন শুধু সময় প্রিয়সীর এই হাসিটুকু 2 চোখ ভরে দেখার, আর রুদ্রিক সেটাই করছে। রুদ্রিক হেসে বলে, কটেজটার ডিজাইন বাবা করলেও মা এই কটেজটা নিজ হাতে সাজিয়েছে। এই কটেজের প্রতিটা আসবাবপত্র তার করা, ডিজাইন বানানো। অতএব চারদিক থেকে চোখ সরিয়ে রুদ্রিকের দিকে তাকালো।
প্রশ্ন করলো। আচ্ছা, আপনারা তো সব সময় এখানে থাকেন না, তাহলে কটেজটা দেখাশোনার জন্য নিশ্চয়ই কেয়ারটেকার রয়েছে, কিন্তু এমন কাউকেই তো দেখলাম না। তা দেখবে কিভাবে? আমি তোমাকে নিয়ে এখানে আসার আগে তাকে ফোন করে বলে দিয়েছি সব কিছু গুছিয়ে রেখে সে যেন চলে যায়। কথাটা শেষ করে এইবার অতয়ের কাছে একটু ঝুঁকে আসলো রুজিক। ফিস ফিস করে বলে, বউয়ের সাথে একান্তভাবে একটু সময় কাটাতে এখানে এসেছি, সেখানে তাকে এখানে রাখার তো কোনো প্রশ্নই আসে না। লজ্জা পেল অতয়। লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলে, ধুর, আপনিও না। রুজিক শব্দ করে হেসে দিল। সেই হাসির শব্দে বুক কেঁপে উঠল অথয়ের। চোখ তুলে নির্মিষে এসে তাকিয়ে রইল। এই লোকটার হাসি এত সুন্দর যে একবার তাকালে অতই চোখ সরাতে পারে না। এদিকে হাসি থামিয়ে অতইকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রুজিক মৃদু হাসে, ভ্রু নাচিয়ে বলে, কি এভাবে কি দেখছো? অতই মন্ত্র মুগ্ধের ন্যায় বলে, আপনি এভাবে কারোর সামনে হাসবেন না রুদ্রিক, কোনো দিন হাসবেন না। এই হাসিটুকু সব সময় শুধু আমার সামনে হাসবেন। আপনার এই প্রাণ খোলা হাসি যেন শুধু এবং শুধু আমিই দেখতে পাই। আপনার হাসি দেখার একান্ত ব্যক্তিগত ব্যক্তিটি শুধু আমি হব, আর কেউ না। অথয়ের সহজ সরল স্বীকারোক্তিটুকু যে রুদ্রিকের হৃদয়ে যে কি পরিমাণ প্রভাব ফেলেছে সে শুধু সেই জানে। এই মেয়েটা ক্ষণে ক্ষণে তাকে আরো বাজেভাবে নিজের মায়ায় জড়িয়ে নিচ্ছে। মেয়েটার ভালোবাসায় আরো গভীরভাবে পড়ে যাচ্ছে। তবে রুদ্রিকের এতে একটু খারাপ লাগে না। সে তো আরো ভালোবাসতে চায় মেয়েটাকে, শতবার, হাজারবার, লাখবার, কোটিবার, বহুবার এই একটা মেয়ের প্রেমে পড়তে চায় সে, যে কিনা তার সহধর্মিণী, তার স্ত্রী, তার ভালোবাসা। রুদ্রিক অথয়ের বাহু ধরে তাকে নিজের বরাবর এনে দাঁড় করালো, মুখ নামিয়ে আনলো অথয়ের কাছে। তার নিখাত ভালোবাসাটুকু বোঝানোর জন্য অধর ছোঁয়ালো অথয়ের ললাটে। ওই একটুখানি স্পর্শে অথয়ের সর্বাঙ্গ যেন ঝংকার দিয়ে কেঁপে উঠল। লোকটার অধরে এই স্পর্শটুকু যেন তাকে জানান দিচ্ছে যে রুদ্রিক তাকে ঠিক কতটা ভালোবাসে। অথয় তা খুব ভালোভাবে অনুভব করতে পারছে। তাই তো পরম সুখে অথয় বন্ধ চোখের কোণে ঘেঁষে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তা রুদ্রিকের অগোচরে বিলীন হয়ে গেল। সময় নিয়ে সরে আসলো রুদ্রিক। অথয় পিট পিট করে চোখ মেলে তাকালো। রুদ্রিক মুচকি হেসে বলে, দুপুর গড়িয়ে গিয়েছে, নিশ্চয়ই তোমার ক্ষুধা লেগেছে। খাবার তৈরি আছে, চলো যাওয়া যাক। চলুন তাহলে। অতইকে নিয়ে কিচেন রুমে আসলো রুদ্রিক। মূলত কিচেন রুমে খাবার খাওয়ার ব্যবস্থা করা, রাউন্ড একটা টেবিল, সেখানে 4টা চেয়ার রাখা। রুদ্রিক অথয়কে একটা চেয়ারে বসিয়ে দিল, তারপর নিজেও বসে পড়লো। তারপর খাবারের বাটিগুলো ঢাকনা সরালো, কিন্তু দেখে খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে অনেকক্ষণ আগে বানিয়ে রেখেছে খাবারগুলো, যা দেখে নাক মুখ কুচকালো রুদ্রিক। রাগী স্বরে বলে, এই সাব্বিরটাও না একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারে না, খাবারগুলো পুরো ঠান্ডা, না জানি কখন বানিয়েছে। উফ, অসহ্য। রুদ্রিকের কথা শেষ হতেই দেখে অথয় চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। অথয়কে দাঁড়াতে দেখে ও প্রশ্ন করে, তোমার আবার কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? অথয় ওর ব্যাগ থেকে একটা ক্লিপ বের করে তা দিয়ে নিজের চুলগুলো সুন্দরভাবে বেঁধে নিল। তারপর বলল, খাবারগুলো যেহেতু ঠান্ডা, আর আমি জানি আপনি গরম খাবার ছাড়া খেতে পারেন না, তাই খাবারগুলো গরম করা প্রয়োজন, আর আমি এখন সেটাই করব। অথয়ের বলতে দেরি রুদ্রিকের চেঁচাতে দেরি হয়নি। সে বলে, হোয়াট, কি বলছো এসব? তুমি খাবার গরম করবে? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? সমস্যা মানে? অনেক সমস্যা। এখানে ওভেন নেই যে সেটা দিয়ে খাবার গরম করবে তুমি। এখানে চুলো জ্বালিয়ে সব করতে হবে, আর আমি তোমাকে তা করতে দিব না। বাই চান্স যদি ছ্যাঁকা টাকা লেগে যায়, আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি। রুদ্রিকের এহেন কথায় অথয়ের বিরক্ত লাগলো। সে কপাল কুঁচকে বলে, আমি কি কচি খুকি যে রান্না করতে পারি না, আর চুলো জ্বালাতে গেলে আগুনের আঁচ লেগে যাবে? শুনুন, আপনার বউ কোনো অকর্মার ঢেকি না, সে মোটামুটি সবকিছুই রান্না করতে পারে। সো কোনো কথা বলবেন না, আমি এখন এই খাবারগুলো গরম করে নিয়ে আসছি, আপনি বসুন। কি আর বলবে রুদ্রিক, বইয়ের করা কথায় তাকে চুপচাপ মেনে নিতে হলো। হতাশ হয়ে বলল, ঠিক আছে, তবে সাবধানে, হ্যাঁ? আর আমিও তোমাকে হেল্প করি। ঠিক আছে, আপনি আমাকে তরকারির বাটিগুলো চুলোয় আছে এনে দিন, তাহলেই হবে। বলেই অথয় একটা তরকারি বাটি নিয়ে চলে গেল। তারপর চুলাতে একটা ননস্টিকি কড়াই দিয়ে সেটাই তরকারিগুলো ঢেলে নিল। সুন্দরভাবে তরকারিটা গরম করতে লাগলো। এর মধ্যে রুদ্রিক বাকি তরকারির বাটিগুলো নিয়ে আসলো।
অথই একটা একটা করে তরকারি গরম করে নামাচ্ছে আর রুজিক সেগুলো নিয়ে টেবিলে সাজাচ্ছে। এইভাবে সবগুলো তরকারি গরম করে নিল তারা মিলেমিশে। অথই গিয়ে নিজে খাবার বেড়ে দিল প্লেটে, কিন্তু একটা প্লেটে খাবার বাড়তেই রুজিক অথইকে থামিয়ে দিল। একটাতেই খাবার বাড়ো। কুচকে অথই বলে। কিন্তু কেন? মুচকি এসে রুজিক বলে। কারণ আমি তোমার হাতে খাবার খাবো। রুজিকের সরল আবদার, যা শুনে অথই মনটা কেমন যেন করে উঠল। সে চুপ করে দাঁড়িয়ে আছে। সে দেখে তা দেখে রুজিক বলে, কি হলো, চুপ করে আছো যে? খাইয়ে দিবে না? নিজেকে সামলে নিল অথই, ধীর আওয়াজে বলে, আসলে আমি কখনো কাউকে খাইয়ে দিইনি, তাই আর কি। কোনো সমস্যা নেই, তবুও আমি তোমার হাতেই খাবো। অথই মাথা দুলালো, তারপর ভাতের প্লেটটা হাতে তুলে নিল। তরকারি দিয়ে ভাতটুকু মেখে নিয়ে রুজিকের মুখের সামনে ধরল। রুজিক অনতি বিলম্বে খাবারটুকু মুখে নিয়ে নিল। এদিকে রুজিকের ঠোঁটের ছোঁয়া অথয়ের আঙ্গুলে এসে লাগতেই অথই ঠোঁট কামড়ে ধরে। তার পায়ের তলা শিরশির করছে। রুজিক খাবারটুকু গিলে নিতে অথই আবারও খাবার ধরল রুজিকের মুখের সামনে, কিন্তু এইবার রুজিক খেলো না। সে অথয়ের হাতটা ধরে সেটা অথয়ের দিকে ঘুরিয়ে দিল, চোখের ইশারায় করে বলে উঠল, তুমিও খাও, তোমারও তো খিদে পেয়েছে। অথয় বিনা বাকে খাবার খেয়ে নিল। ঠিক এইভাবে পুরোটা খাবার শেষ করলো দুজনে। অথয় এটো থাল নিয়ে চলে গেল। অপরিষ্কার থালা বাসনগুলো সুন্দরভাবে ধুয়ে মুছে জায়গা মতো রেখে দিল। কাজ শেষ করে পিছনে ঘুরতে রুদ্রিক প্রশস্ত বুকের সাথে ধাক্কা লাগে অথয়ের। পড়ে যেতে নিলে রুদ্রিক দ্রুত অথয়ের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয়। ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল অথয়। এখন নিরাপদে আছে ভেবে চোখ মেলে তাকায়, তারপর কপট রাগ দেখিয়ে বলে, এসবের মানে কি? এমন ভাবে ভূতের মতো পেছনে এসে দাঁড়িয়েছেন, আর একটু হলেই তো পড়ে আমার কোমরটা ভেঙে যেত। রুটিক বাঁকা হেসে বলে, ভাঙতে তো দেয়নি, তার আগেই তো ধরে ফেলেছি। ভেঙচি কাটলো অথই। রুজিক আলতো হাসলো, পরপর এক ঝটকায় কোলে তুলে নিল অথইকে। ভয় পেয়ে অথই রুজিকের গলা জড়িয়ে ধরলো, আতঙ্কিত গলায় বলে, আরে এভাবে হুটহাট কোলে নিয়ে নেন কেন? আজব, আমি ভয় পাই না। হ্যাঁ, অভ্যাস করে নাও। বলে রুজিক কিচেন থেকে বেরিয়ে দোতলার দিকে হাঁটা ধরলো। দোতলায় এসে একটা রুমে প্রবেশ করলো রুজিক। রুমে আসতে অতই গোল গোল চোখে সব দিকে তাকাচ্ছে। রুমটা আকারে বেশ বড় আর বেশ খোলামেলা। রুমের এক পাশে পুরো খোলা, মানে সেখানে স্লাইডিং ডোর লাগানো, সেখান দিয়ে ব্যালকনিতে যায়। সেখানে পর্দা লাগানো সাদা আর নীল রঙের সংমিশ্রণে। বিছানার চাদর আর সোফা সেটের কুশনগুলো একই কালারের সংমিশ্রণে। রুডিক অথয়কে নিয়ে সোজা বিছানায় শুয়ে দিল, তারপর নিজেও অথয়ের অন্য পাশে শুয়ে পড়ল। পরপর হাত বাড়িয়ে অথয়কে নিজের বুকের মাঝে টেনে নিল। অথয়ের বুক কাঁপছে, কেমন যেন অস্থির লাগছে। এই প্রথম রুডিকের সাথে এক বিছানায় শুয়েছে সে। মস্তিষ্ক হ্যাং হয়ে যাচ্ছে। রুজিকের একটা হাত অথয়ের কোমরে, যা আলতো হাতে স্পর্শ করে যাচ্ছে ওকে। অথয় নিজেও আরো একটু মিশে গেল রুডিকের বুকের মাঝে। এদিকে রুডিক নেশাক্ত চোখে তাকিয়ে আছে অথয়ের দিকে। মেয়েটাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে গভীরভাবে, আদরে আদরে ভরিয়ে তুলতে ইচ্ছে করছে। রুজিক ধীর স্বরে বলে উঠল, অথই, একটুখানি ছুঁয়ে দেই তোমায়, রাগ করবে? কি সুন্দর আবদার! এই আবদার কি অথয় ফিরিয়ে দিতে পারবে? অথয় হাত বাড়িয়ে জড়িয়ে ধরল রুজিককে শক্ত করে, খামচে ধরল রুজিকের পিঠ। মৌনতা বজায় রেখে রুজিকের সম্মতি দিয়ে দিল অথয়। ও নিজেও চায় রুজিক তাকে ছুঁয়ে দিক। কোন মেয়েই বা চাইবে না নিজের স্বামী আদর্শ হক ভালোবাসা পেতে? রুজিক অথয়কে বালিশে শুয়ে দিল। অথয় নিভু নিভু চোখে তাকিয়ে আছে। রুজিক চুমু খেলো অথয়ের কপালে। একে একে অধরে স্পর্শ দিল অথয়ের গালে, নাকে, চিবুকে। অথয় রুজিকের গলা জড়িয়ে ধরেছে। রুজিক মাদকতার ছাউনি নিয়ে তাকিয়ে আছে অধয়ের দিকে। অথয়ের ওই ভেজা গোলাপি ঠোঁট জোড়া দেখে শুক্র ঢুকিল, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল অথয়ের অধচূড়া। ছুঁয়ে দিতে কেঁপে উঠল। এদিকে রুজিকের এহেন কাণ্ডে অথয়ের সারা শরীর কাঁপছে। রুজিক ঢোক গিলে বলে, এই ঠোঁট জোড়া আমায় বড্ড টানছে অথই, চেয়েও নিজেকে সামলাতে পারছি না। জোরে শ্বাস নিয়ে থাকা অথয় রুজিককে নিজের আরেকটু কাছে টেনে নিল। কাপা গলায় থেমে থেমে বলে উঠল, নিজে নিজের স্ত্রীকে ভালোবাসবেন, আমি তো আপনাকে আটকাইনি। রুজিকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, যা দেখে লজ্জায় চোখ বন্ধ করে নিল অথয়। রুজিক কাল বিলম্ব না করে অধরে অধর মিলিয়ে দেয় অথয়ের। অথয় ভূমিকম্পে নিয়ে কেঁপে উঠল, খামচে ধরল রুজিককে।
স্বামীর ভালোবাসাময় ছোঁয়া নিজেকে মাতিয়ে তুলল। রুদ্রিক যেন প্রিয়তমার ওষ্ঠ সুধায় মর্ত হয়ে গিয়েছে, নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছে সে। প্রেমময় দীর্ঘ চুম্বনে লিপ্ত হলো তারা। অনেকটা সময় কেটে গেল, অতই ঠিকঠাক শ্বাস নিতে পারছে না আর। তা উপলব্ধি করতে পেরে সরে আসলো রুদ্রিক। দুজনেই হাঁপাচ্ছে। রুদ্রিক হাঁপানো কণ্ঠে বলে, নেশা ধরে গিয়েছে বউ, এখন থেকে তো প্রতিদিন এই সুধা পান করতে হবে আমায়, না হলে যে আমি শান্তি পাবো না। এমনিতেই প্রচুর লজ্জা পাচ্ছিল অথয়, আর এখন রুদ্রিকের এই কথায় আরো ভয়ানক লজ্জা পেল। সর্বমুখশ্রী লাল হয়ে গিয়েছে। রুদ্রিকের বুকে আলতো আঘাত করলো সে। পরপর নিজের লজ্জা ঢাকতে রুদ্রিকের বুকে মুখ লোকালো। রুদ্রিক তৃপ্তির হাসি দিয়ে অথয়ের চুলে হাত বুলাইয়ে দিতে লাগলো, বলল, এখন ঘুমাও একটু। তারপর নিজেও চোখ বন্ধ করে নিল। অথয়ও কিছুক্ষণ হাঁসফাঁস করে ঘুমিয়ে গেল। ইহান, রুদ্রিক, সাফাত, নীল, অনিক ওরা আড্ডা দিতে ব্যস্ত ভার্সিটির মাঠে। এমন সময় সেখানে আসে জেনি, সিয়া, মারিয়া। জেনি এখন আর আগের মতো নেই। সেদিনের পর থেকে রুদ্রিকের ভয়ে হোক শান্ত হয়ে গিয়েছে। রুদ্রিকের আশেপাশেও যায় না, আর অথয়ের কাছে তো ভুলেও না। এদিকে সিয়া সোজা হেঁটে গিয়ে দাঁড়ায় অনিকের সামনে। শান্ত চোখে অনিকের দিকে তাকিয়ে বলে উঠে, একটু আমার সাথে আসুন, আপনার সাথে জরুরি কথা আছে। হঠাৎ সিয়া নিজ থেকে এসে অনিকের সাথে কথা বলায় অনেক একটু না অনেকটাই অবাক হয়েছে, তবে সেটা কাউকে বুঝতে দিল না। প্রত্যুত্তরে বলল, তুই আবার আপনি আপনি করে বলা শুরু করছিস? আমি না বলেছি আমাকে আগের মতো করেই রাখবে? সিয়া যেন তাচ্ছিল্য হাসলো। আগের মতো ডাকতে বললেই কি ডাকা যায়? তখন আমাদের মাঝে যেই সম্পর্কটা ছিল আজ তার ছিটে ফোটাও নেই। তাই আগের সিয়ার মতো আমার মাঝে কিছুই পাবেন না আপনি। অনেকের তীব্র একটা কষ্ট লাগলো সিয়ার এহেন কথায়, তবুও নিজেকে সামনে নিয়ে বলে, এইভাবে বলছিস কেন? একবার সুযোগ দে। প্রমিস আর কখনো কোনো অভিযোগ করার সুযোগ দিব না। সিয়া কথাটা এড়িয়ে গেল। এখন এখানে বন্ধুদের মাঝে সে কোনো সিন ক্রিয়েট করতে চায় না। অনেককে একান্তভাবে বোঝাতে হবে সবটা। না সে আগের সিয়া আছে, না সে অনেকের কাছে আর ফিরে যাবে। একবার কষ্ট পেয়ে অনেকটা কষ্টে নিজেকে সামলেছে সিয়া। দ্বিতীয়বার আর একই কষ্টে সে নিজে নিতে পারবে না। তাহলে এইবার মরণ ছাড়া আর কোনো গতি থাকবে না। অনেকের ভালোবাসায় মর্ত হয়ে যে নিজের সবটা ভুলে গিয়ে ফেলেছিল, ভাগ্যের জুড়ে সবটা আবার ফেরত পেতে সক্ষম হয়েছে। এবার সেই পিছুটানের দিকে ছুটে গিয়ে নিজের বাবা মায়ের স্বপ্নগুলো সে বিসর্জন দিতে পারবে না। আর পারবে না সিয়া। সিয়া নির্লিপ্ত কণ্ঠে শুধালো, আপনি আসবেন কিনা আমার সাথে সেটা বলুন, নাহলে আমি চলে যাচ্ছি। অনেক বাইকের উপর বসা থেকে নেমে দাঁড়ালো। এক পলক বন্ধুদের দিকে তাকিয়ে বলল, সিয়া সোজা হাঁটা ধরলো। অনিকও ওর পিছু চলে গেল। ওরা যেতে ইহান চিন্তিত স্বরে বলে, তোদের কি মনে হয় কি এমন কথা বলবে শিয়া? আর শিয়া কি কখনো অনেককে ক্ষমা করে ওর কাছে ফিরে আসবে? রুদ্রিক ইহানের কথায় সুদূর আকাশের দিকে তাকালো, বলল, আমার মনে হয় না সিয়া কখনো অনেককে মেনে নিবে। হ্যাঁ, ক্ষমা করে দিতে পারে, আসলে ভালোবাসে তো তাই ক্ষমা করে দিবে। হয়তো ক্ষমা করেও দিয়েছে, কিন্তু ওর কাছে কখনো ফিরে আসবে না। জানিস, মেয়েদের অনেক রূপ থাকে, তারা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে নিজেদের সামলাতে পারে। কখনো কোমল নরম একেবারে তুলোর মতো, আবার সেই মানুষটাই একসময় শক্ত পাথরের থেকেও কঠিন হয়ে পড়ে। তাদের ভাঙা যে সবার সাধ্যের বাহিরে। এই জন্যই সময় থাকতে নিজের শখের নারীকে আগলে রাখো। আগলে রাখতে না পারলে তারা এতটাই দূরে চলে যাবে যে তাদের ছোঁয়ার সাধ্য তুমি শত চেষ্টা করেও পাবে না। রুদ্রিকের বলা প্রতিটা কথা যেন ইহানের প্রতিটা নিউরনে ছড়িয়ে ছিটিয়ে গেল। রুদ্রিক প্রতিটা কথাই সত্যি। না, সে আর দেরি করবে না। যত দ্রুত সম্ভব রিধিকে ওর মনের কথা বলে দিতে হবে। ও নিজেও বুঝতে পেরেছে রিধিও ওকে ভালোবাসে, তাই তো কারণে অকারণে ওদের বাসায় আসতো। তা যে ওকে দেখার জন্য, সেটা বোকা ও কখনোই বুঝতে পারেনি। এখন সে ভালোবাসে, রিধির ভালোবাসা বুঝতে পারছে। এদিকে রুদ্রিকের কথাগুলো শুনে সাপা দীর্ঘশ্বাস ফেলল। কণ্ঠে তার কাতরতা স্পষ্ট। আমি বোধহয় সেই মানুষটার একজন। তোর কথাগুলোর সাথে পুরোটা তবে আংশিক মিল আছে, কারণ আমি যে একতরফা ভালোবেসেছিলাম, ভালোবেসেছিলাম না, এখনো ভালোবাসি।
তবে এখন আর তাকে পাওয়ার আশা করি না, শুধু দূর থেকে চাইবো সে যেন সুখে থাকে, কারণ সে সুখে থাকলেই আমি সুখী। সাফাতের কথায় যেন রুদ্রিকের মনে হলো কেউ যেন ওর বুকে বাজেভাবে জখম করে দিয়েছে। নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছে। ও যদি আগের অথয়ের সম্পর্কে ওর বন্ধুদের বলে দিত তাহলে আজ এমনটা হতো না, ওর বন্ধু এত কষ্ট পেত না। আচ্ছা, সে কি আসলে বড্ড স্বার্থপর হয়ে গিয়েছে নাকি? না না, এসব কি ভাবছে? এটা যে হবার নয়। ও অথয়কে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। অথয়কে ছাড়া যে ও বাঁচতে পারবে না, অথয়বিহীন জীবন যে ওর চায় না। এসব ভাবলেই তো ওর নিঃশ্বাস আটকে আসে। রুদ্রিক দু হাতে ওর মুখ ঢেকে নিল। কি করবে ও? ঠিক কি করলে সবটা ঠিক হয়ে যাবে? কিভাবে সাফাতের কষ্ট কমাবে? হঠাৎ কাঁধে কারো হাতে স্পর্শ পেয়ে রুদ্রিক ওর মুখশ্রী থেকে হাত সরিয়ে ফেলে। তাকিয়ে দেখে ইহান। রুদ্রিকের ওর লাল চোখ জোড়া দেখে ইহান ব্যস্ত হয়ে বলে, তুই কি ঠিক আছিস রুদ্দিক? রুদ্রিক আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে কোনো রকমে বলল, আই এম ফাইন। শিওর? ইয়া। নীল অসহায় চোখে মারিয়ার দিকে তাকিয়ে আছে। আজ 3 দিন যাবৎ মেয়েটা ওর সাথে কথা তো দূর, ওর দিকে তাকাচ্ছে না। মারিয়া যে নিজেও ভালো নেই তা নীল খুব ভালোভাবে জানে। মারিয়ার মলিন চেহারা সবটা বলে দিচ্ছে ওকে। চোখের নিচে কালি দাগ পড়ে গেছে, চোখ জোড়া ওর লাল হয়ে আছে। নীল শুকনো ঢোক গিলল, ধীর পায়ে এগিয়ে গেল মারিয়ার কাছে। গলা ধরে আসছে ওর, বহু কষ্টে বলে উঠল, মা, মারিয়া, একবার আমার কথাটা আর বলতে পারল না নীল, কারণ তার আগে মারিয়া বলে উঠে, জেনি, তুই কি যাবি আমার সাথে? আমি ক্লাসে যাচ্ছি, কিছু নোটস করব। হ্যাঁ চলো। জেনি সম্মতি দিতেই মারিয়া নীলের বিন্দুমাত্র তোয়াক্কা না করে চলে গেল। নীল অসহায় চোখে মারিয়ার যাওয়ার পানে তাকিয়ে আছে। কি করবে ও? এদিকে ওদের দুজনের মাঝে এমন দূরত্ব দেখে রুদ্রিক এগিয়ে গেল নীলের কাছে। গম্ভীর স্বরে নীলের উদ্দেশ্যে বলল, তোদের মাঝে আবার কি হয়েছে? 2-3 দিন যাবৎ দেখছি আমি মারিয়া তোর আশেপাশেও আসছে না, এমনকি তুই ওর কাছে গেলেও তোর থেকে দূরে চলে যায়। সমস্যা কি তোদের? রুদ্রিকের কথায় নীল রুদ্রিককে হুট করে জড়িয়ে ধরল। নীলের প্রচুর কান্না আসছে। নীল ভেজা কণ্ঠে বলে, আমি কি করব দোস্ত? মারিয়া যে আমার হবে না, ওকে আমার কাছে এনে দে, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। রুদ্রিক 2 হাতে নীলকে জড়িয়ে ধরল, ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কিন্তু মারিয়া তো তোরই, তাহলে এসব বলছিস কেন? কারণ ওর বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে, সামনের সপ্তাহেই নাকি আকত করিয়ে রাখবে। নীলের এহেন কথায় ইহান আর সাপত দ্রুত পায়ে ওদের কাছে আসলো। ইহান অবাক হয়ে বলে, মানে কি বলছিস এসব? আর তুই আমাদের জানালি না কেন? আর তাছাড়া তুই কিছু করিসনি। নীল রুদ্রিককে ছেড়ে দিল, চোখের কোণের জলটুকু মুছে বলে, আমি কি করব বল ইহান? কোনো মেয়ের বাবা কি চাইবে আমার মতো বেকার ছেলের কাছে তার মেয়েকে তুলে দিতে? কিন্তু তুই তো একেবারে ফেলনা না। আমরা অনার্স ফাইনাল ইয়ার এক্সাম দিব, বেশি দিন নেই। তারপর আর 1 বছর মাস্টার্স করলেই তো তুই ভালো একটা চাকরি করতে পারবি। তাছাড়া তোর বাবার নিজেরও তো ব্যবসা আছে, তুই চাইলে সেখানেও জয়েন হতে পারিস। তোদের ফ্যামিলি ওয়েল ইস্টাবলিশড ফ্যামিলি। নীল করুণ গলায় বলে, সেটা ওর বাবা মানলে তো? ওর বাবা উচ্চবিত্ত এক ফ্যামিলির ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে নিয়েছে। এখন মারিয়া আমায় বলেছে ওর বাবার সাথে কথা বলতে। তোরাই বল আমি কিভাবে যাব ওর বাবার কাছে? ওর বাবা অমন বড়লোক ফ্যামিলির ছেলের কাছে মেয়ে বিয়ে না দিয়ে কি আমার কাছে দিবে? নীলের কথা শুনে রুদ্রিক রেগে গেল, রাগী গলায় বলে, তুই এসব মারিয়াকে বলছিস আর সেই জন্যও রেগে আছে? নীল কোনো জবাব দিল না, মাথা নিচু করে নিল। আর নীলের নীরবতাকেই সম্মতি ধরে নিল রুদ্রিক। রুদ্রিক তেড়ে গিয়ে নীলের শার্টের কলার চেপে ধরলো, আগুন ঝরা চোখে তাকিয়ে বলে, তোর মতো ভীতুদের কখনো ভালোবাসতে নেই। যখন ভালোবাসার মানুষটিকে আপন করে নেওয়ার জন্যে পরিস্থিতির সাথে মোকাবেলাই যদি না করতে পারিস, তাহলে ভালোবাসতে যাস কেন? কেন একটা মেয়েকে মিথ্যে আশা দিয়ে দিনের পর দিন ধোঁকা দিয়ে রাখিস? যখন ভালোবেসে ভালোবাসার মর্যাদা দিতে পারিস না, তখন ভালোবাসার দাবি নিয়ে কেন গেলি? বল, কেন গেলি? ইহান আর সাবাত টেনে সরিয়ে আনলো রুদ্রিক। রুদ্রিক বড় বড় শ্বাস নিচ্ছে রাগে। ইহান বলল, মাথা ঠান্ডা কর উদ্দিক, রাগলে চলবে না। রুদ্রিক দাঁত খিচিয়ে বলে,
তুই বলছিস আমায় রাখতে না? ও মারিয়ার বাবার কাছে মারিয়ার হাত চাওয়ার সাহসটুকু করতে পারছে না, তাহলে ও কেন মারিয়াকে ভালোবাসলো? নীল অসহায় গলায় বলে, ভালোবাসা কোনো কারণ নিয়ে হয় না রুদ্রিক, এমনিই হয়ে যায় ভালোবাসা, আর সেটা হয় মন থেকে। রুদ্রিক চিৎকার করে বলে, ও তুই এখন আমাকে জ্ঞান দিবি? ভালোবাসলে কখনো ভীতু হতে নেই, ভালোবাসলে বুকে সাহস রাখতে হয়, যা তোর নেই। তার মানে তুই মারিয়াকে কখনো ভালোবাসিসই নেই। রুদ্রিক, কি রুদ্রিক? চিল্লাবি না। যদি সত্যি মারিয়াকে ভালোবাসিস তাহলে এই মুহূর্তে আমার সাথে যাবি মারিয়ার বাড়িতে, আর গিয়ে ওর বাবাকে বলবি তুই মারিয়াকে ভালোবাসিস আর ওকে বিয়ে করতে চাস। কি পড়বি? যদি এটা পারিস বলতে, আমি নিজে যে করেই হোক তোর সাথে মারিয়ার বিয়ে দিব। তুই শুধু এইটুকু বল। তেজি কণ্ঠে রুদ্রিকের বলা প্রতিটা কথা যেন নীল সাহস পেল। দৃঢ় গলায় বলে, হ্যাঁ পারবো। তাহলে চল। সাফাত বলে, অনেককে ফোন করে আসতে বলি। রুদ্রিক দু হাতে চুল পিছনের দিকে ঠেলে দিয়ে বলে, অনেককে বলার দরকার নেই, ও সিয়ার সাথে আছে, ওদের একান্তে ছেড়ে দে, ওদের ব্যাপারটাও সিরিয়াস। এইভাবে ডিস্টার্ব করা ঠিক হবে না, আমরা পরে এসে ওকে বুঝিয়ে বলবো। কিন্তু মারিয়াকে তো দরকার। ওর বাবা যদি জিজ্ঞেস করে মারিয়া ও নীলকে ভালোবাসে কিনা, তাহলে কি জবাব দিব? তখন তো মারিয়াকে লাগবে। ইহানের কথায় যুক্তি খুঁজে পেয়ে রুদ্রিক বিনা বাক্যে মারিয়াকে ফোন লাগায়। দুবার রিং বাজতেই মারিয়া কল রিসিভ করে। ও রিসিভ করতে রুদ্রিক বলে ওঠে, মারিয়া, যেখানে আছিস দ্রুত ভার্সিটির গেটের কাছে আয়। রুদ্রিকের এহেন কথায় মারিয়া ঘাবড়ে গেল, বলল, কেন রুদ্রিক, কি হয়েছে? কিছু হয়নি, তুই জলদি আয়, ডোন্ট ওয়েস্ট এ সেকেন্ড। বলেই ফোন রেখে দিল। মিনিট 10 বাদে দূর থেকে দেখা গেল মারিয়া দৌড়ে আসছে, রুদ্রিকদের সামনে এসে থামলো। হাঁপাতে হাঁপাতে বলে, কি হয়েছে? এইভাবে আমাকে ডাকলে কেন? রুদ্রিক বাইকে উঠে বসলো, নীলকে ইশারা করে বলে, দ্রুত নীলের বাইকে উঠে পড়ো, আর হ্যাঁ, কোনো কোশ্চেন করিস না আপাতত। উল্টাপাল্টা জেদ ধরলে এখনই আমার হাতের চর খাবি, তাই যা বলছি তাই কর। রুদ্রিকের কথায় মারিয়া ভয় পেয়ে গেল। তাই না চাইতেও দ্রুত বাইকে উঠে বসলো। ইহান আর সাফাতও নিজেদের বাইকে উঠে বসে। সবাই একসাথে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। পুরো রাস্তায় মারিয়া একটা কথাও বলল না, চুপচাপ বসে রয়েছিল। নীলও ওকে বেশি ঘাটায়নি। বাইক এসে মারিয়াদের বাসার সামনে থামতেই মারিয়া অবাক হয়ে যায়। ও বাইক থেকে নেমে অবাক কণ্ঠে বলে, রুদ্রিক, তোরা আমার বাসায় আসলি কেন? রুদ্রিক বাইক পার্ক করে গম্ভীর গলায় বলে, কেন, তোর বাসায় বুঝি আমাদের আসতে মানা? না, তেমনটা বলিনি কিন্তু। কোনো কিন্তু না, চল আমার সাথে। আর হ্যাঁ, তোর মন যা চায় তাই করবি, সেটাই বলবি, বাকিটা আমি সামলে নিব। মারিয়া বোকার মতো তাকিয়ে রইল রুদ্রিকের দিকে, তারপর বাড়ির দিকে পা বাড়ালো। বাড়ির কলিং বেল বাজাতেই মারিয়ার আম্মা এসে দরজা খুলে দিলেন। সবাই ওনাকে সালাম জানালো। তিনি সালামের জবাব দিয়ে হাসি মুখে বলেন, আরে রুদ্রিক, ইহান, সাফাত, নীল, তোমরা অনেকদিন পর আসলে। আমার তো মনে হয়েছিল আমার এই ছেলেগুলো আমাকে ভুলেই গিয়েছে। ইহান প্রত্যুত্তরে বলে, না আন্টি, ভুলিনি, এই জন্যই তো এসে পড়লাম। হ্যাঁ হ্যাঁ, এসো। তা অনেক কোথায়? অনেক একটু জরুরি কাজে আটকে গিয়েছে, তাই আসতে পারেনি। ওহ, দেখেছো, আমি তোমাদের বাহিরেই দাঁড় করে রেখে দিয়েছি। ভিতরে এসো তোমরা। মারিয়ার মা ওদের ভিতরে আসতে বলে দ্রুত রান্না করে চলে গেলেন। মারিয়া ওদের নিয়ে বসার ঘরে চলে গেল। গিয়েই দেখেন মারিয়ার বাবা সেখানে আগে থেকেই বসে আছেন, আর তিনি চা পান করছেন। রুদ্রিকরা ওনার সামনে গিয়ে দাঁড়ালো। সবাই একসাথে সালাম জানালো। আচমকা এইভাবে এতগুলো মানুষের একসাথে কণ্ঠ শুনে তিনি ঘাবড়ে গেলেন। রুদ্রিকদের দেখে সময় নিয়ে শান্ত হলেন। সালামের জবাব দিয়ে তিনি বললেন, কেমন আছো তোমরা? অনেকদিন পর আসলে আমার বাড়ি। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আঙ্কেল, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখন তো আরো দ্বিগুণ ভালো আছি। রুদ্রিক প্রশ্ন করলো, কেন আঙ্কেল? ও দেখেছো, তোমরা তো জানো না মারিয়ার বিয়ে ঠিক করেছি আমি। এই তো আর 2-1 দিনের ভিতরে তোমাদের বাড়ি যাব, দাওয়াত দিয়ে আসার জন্যে আকদ করিয়ে রাখবো। ওর স্টাডি শেষ হলে তবেই তুলে দেবো। রুদ্রিক মারিয়ার দিকে তাকিয়ে বলে, কিরে মারিয়া, আমাদের দেখি এই বিষয়ে কিছু জানালি না? মারিয়া নীলের দিকে আর চোখে তাকালো। পরক্ষণে তাচ্ছিল্য হেসে বলে, যাকে জানানোর তাকে তো জানিয়েছিলাম, কিন্তু তার ভিতরে তো কোনো হেলদোল নেই, তাই আর তোদের জানাইনি।
নীল মারিয়ার কথায় ওর দিকে করুণ চোখে তাকালো। এদিকে রুদ্রিক মারিয়ার বাবাকে প্রশ্ন করে, তা আঙ্কেল, আপনি তো খুশি এই বিয়েতে বুঝলাম, কিন্তু যার বিয়ে সে খুশি তো? মারিয়ার বাবা হেসে বলেন, অবশ্যই আমার মেয়ে খুশি, কেন খুশি হবে না? আমি ওর বাবা, আর বাবা মা সন্তানের জন্য সবসময় সেরাটাই দেয়। রুদ্রিক শীতল কণ্ঠে বলে, কখনো কখনো দামি বা সেরা কোনো কিছুতে আমরা এতটা খুশি হই না যতটা আমাদের মনের মতো পছন্দের জিনিস পেয়ে হই। হোক না তা কম দামি, তবু তাদের মূল্য আমাদের কাছে আকাশসম থাকে, কারণ তা আমাদের পছন্দের, খুব চাওয়ার কিছু। মারিয়ার বাবা ভ্রু কুঁচকে তাকালেন, বললেন, তুমি কি বলতে চাইছো রুদ্রিক? সাপ সাপ বলো। রুদ্রিক শটান হয়ে দাঁড়ালেন, পকেটে হাত গুজে নির্লিপ্ত কণ্ঠে ডেকে ওঠে, নীল। আঙ্কেল, আমি মারিয়াকে ভালোবাসি, আর মারিয়াও আমাকে ভালোবাসে। আমি মারিয়াকে বিয়ে করতে চাই। নীলের মুখে এমন কথা শুনে মারিয়া হেঁচকি উঠে গেল। সাফাত মুচকি হেসে এক গ্লাস পানি এগিয়ে দিল মারিয়ার দিকে। মারিয়া দ্রুত গটগট করে খেয়ে নিল। এদিকে নীলের মুখে এমন সোজা সাপটা ভালোবাসার কথা শুনে মারিয়ার বাবা বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। অবিশ্বাস্য স্বরে চেঁচিয়ে উঠলেন, কে কি বলছে এসব তুমি? ইহান এগিয়ে এসে বলে, হ্যাঁ আঙ্কেল, নীল ঠিক বলেছে। নীল আর মারিয়া দুজন দুজনকে ভালোবাসে, তাই আপনি এই বিয়েটা ভেঙে দিন, কারণ এই বিয়েতে মারিয়া কখনো সুখী হবে না। মারিয়ার বাবা রাগী চোখে মারিয়ার দিকে তাকালো। মারিয়া এতে ভয় পেয়ে গেল। সাফাত ওর কাঁধে হাত রেখে বলে, ভালোবাসলে ভয় পেতে নেই মারিয়া, ভয় পেলে যে ভালোবাসা হয় না। মারিয়া সাফাতের কথায় ভরসা পেল, চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে নিল। তারপর হেঁটে গিয়ে ওর বাবার মুখোমুখি দাঁড়ালো, সাহসী গলায় বলে, হ্যাঁ বাবা, নীল যা বলছে ঠিক বলেছে। আমি আর নীল একে অপরকে ভালোবাসি, তাই আমি এই বিয়েটা করতে চাই না বাবা। মারিয়ার বাবা সজোরে চর মেরে দিলেন মেয়ের গালে। চর খেয়ে মারিয়া স্তব্ধ হয়ে গেল। ওর বাবা ওর এত বছরের জীবনেও কখনো ওকে একটা ফুলের টুকাও দেয়নি, আর আজ ওর বাবা ওকে এইভাবে সবার সামনে মারলো। কষ্টে মারিয়ার চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মারিয়া ফুপিয়ে উঠল। মারিয়ার বাবা চিৎকার করে উঠলেন, লজ্জা করে না এসব বলতে তোমার? আজ বাদে কাল তোমার বিয়ে, আর সেই তুমি কিনা আজ তোমার প্রেমিককে নিয়ে এসেছো, বলছো তুমি এই বিয়ে করতে পারবে না? মারিয়ার বাবার কথায় দু হাতে চোখ মুছে নিল, দ্রুত গলায় বলল, হ্যাঁ পারবো না, কারণ আমি নীলকে ভালোবাসি। দৃঢ় গলায় বলে। মারিয়ার বাবা আবার মারিয়ার দিকে তেড়ে আসতে গেলে নীল এসে ওনার সামনে দাঁড়ায়। মারিয়ার বাবা নীলের দিকে রাগী চোখে তাকালেন। নীল এতে দমল না বিন্দু মাত্র। আঙ্কেল, ওকে মারবেন না প্লিজ, আমরা একে অপরকে ভালোবাসি, এতে দোষের কি আঙ্কেল? মারিয়ার বাবা রাগী গলায় বলে, এখানে দোষের কিছু না, আর না মারিয়া তোমাকে ভালোবাসে, এই কারণে আমি ওকে চড় মেরেছি। ওনার কথায় সবাই অবাক হয়ে গেল। রুদ্রিক ভ্রু কুঁচকে বলে, মানে আঙ্কেল বুঝলাম না। রুদ্রিকের কথায় মারিয়ার বাবা বলে উঠেন, আমি এই কষ্টে ওকে চড় মেরেছি যে আমি ওর বাবা হয়ে এইটুকু বিশ্বাস অর্জন করতে পারলাম না, যেই কারণে আমার মেয়ে আমার কাছে তার ভালোবাসার কথা বলতে পারলো না। এই তো বছরে ও আমায় এই চিনল। আমি কি সেই সব বাবার মতো যে মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে ওকে জোর করব কোনো কিছু নিয়ে? আমি তো তেমন বাবা নই। ও কি সেটা জানে না? তাও কেন আমার থেকে সব লুকালো? আরে আমার মেয়ে যদি আমায় বিশ্বাস ভরসা করতে না পারে, তাহলে আমি আর কি করব? তাহলে তো আমার এটাই বুঝে নিতে হয়, বাবা হিসাবে হয়তো আমি ব্যর্থ। মারিয়ার বাবার এহেন কথায় সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওরা সবাই অবিশ্বাস চাউনি নিয়ে তাকিয়ে আছে মারিয়ার বাবার দিকে। ওদের এখনো বিশ্বাস হচ্ছে না, আসলে কষ্ট হচ্ছে ওনার কথাগুলো হজম করতে। চারিদিকে নিস্তব্ধতা বিদ্যমান। সেই নিস্তব্ধতা কাটলো মারিয়ার ফুপিয়ে কান্নার শব্দে। মারিয়া নিজের বাবার দিকে তাকাতে পারছে না। ও নিজের বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, এতটা কষ্ট দিয়েছে যে ওর জন্য আজ ওর বাবার চোখে পানি। যে বাবাকে মারিয়া ওর বোঝার বয়সের পর থেকে কখনো কাঁদতে দেখেনি। কি বলবে মারিয়া তাকে? ঠিক কি দিয়ে কি বোঝাবে? মারিয়া তো জানতো ওর বাবা ওকে ঠিক কতটা ভালোবাসে। কখনো উচ্চ শব্দে একটা ধমকও কোনোদিন দেয়নি। ওর মা ওকে যেদিন বকা দিত তা জানতে পারলে ওর বাবা ওর মাকে ধমকে ধামকে রাখতো না, ঠিক এই কারণে যে কি কারণে তার মেয়েকে বকা দিল।
আর মারিয়া কিনা তাকে তার মনের কথাগুলো বলতে পারেনি, একবার বাবাকে বিশ্বাস করে মুখ ফুটে মনের কথা বলতে পারেনি। মারিয়া ফুপাতে ফুপাতে ডেকে উঠল, বাবা, বাবা। মারিয়ার বাবা ভেজা কণ্ঠে বলে, ডাকিস না আমায় বাবা। আমার মনে হচ্ছে এই বাবার ডাকের যোগ্য বোধ হয় আমি হতে পারিনি। না হলে নিজের মেয়ের মনের কথা কেন আমার অন্য মেয়ে একজনের থেকে শুনতে হবে? মারিয়া ফুপিয়ে কেঁদে উঠে বলে, না বাবা, তুমি এইভাবে বলো না। তুমি এইভাবে বললে আমি বেঁচে থাকতেই মরে যাব বাবা। তুমি আমার বাবা। আমার জীবনের সবথেকে বেশি আপন মানুষটাই তো তুমি। সেই তুমি আমায় এভাবে বললে আমি কিভাবে ঠিক থাকবো বাবা? আমি তো তোমার মেয়ে বাবা। আমায় ক্ষমা করে দাও বাবা। আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। আমি ভয় পেতাম তোমায় নীলের কথা বলতে। তুমি কষ্ট পাবে এইটা ভেবে। আর তুমি তো জানো তোমার মেয়ে সব করতে পারে, কিন্তু তার বাবাকে কখনোই কষ্ট দিতে পারে না। কিন্তু দেখো, শত চেষ্টা করেও হয়তো মনের অজান্তে কিন্তু তোমায় কষ্ট দিয়ে ফেললাম। আই এম সরি বাবা। মারিয়ার বাবা ভেজা কণ্ঠে বললেন। মারিয়া ডুকরে কেঁদে উঠে বলে, মারিয়া দু হাতে মুখ ঢেকে ফেললো। তার ভীষণ কষ্ট হচ্ছে। মারিয়ার বাবা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। মেয়েটা তার বড় আদরের, আর সেই আদরের মেয়েকে এইভাবে তিনি মারলেন। ওনার ভেতরটা হু হু করে উঠল। তিনি দ্রুত গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। মারিয়া বাবার সান্নিধ্য পেয়ে যেন নিজেকে আর গুটিয়ে নিল ওর বাবার বুকে। কাঁদতে কাঁদতে বলছে, আই এম সরি বাবা, আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। হুঁশ, কাঁদে না আর। তুই তো আমার কলিজা, আমার সোনা মা। বাবাকে ক্ষমা করে দিস। বাবা তোকে এইভাবে জোরে মেরে ফেলেছে। বাবা, ক্ষমা কেন চাইছো? আমি তোমার সন্তান, আর বাবা মা তাদের সন্তানদের শাসন করতে পারে। বাবা মেয়ের নিজেদের মান অভিমান মেটাতে ব্যস্ত, আর তাদের দেখে সবাই মুগ্ধ। সত্যি বাবা মেয়ের মতো মধুর সম্পর্ক আর হয় না। এভাবে কিছুক্ষণ সময় কাটলো। মারিয়ার কান্না থেমে আসতেই মারিয়া সরে আসলো বাবার বুক থেকে। মারিয়ার বাবা মেয়েকে নিজের সাথে আগলে নিয়ে এগিয়ে যায় নীলের দিকে। নীল ওনাকে দেখে কাঁচোমাচো হয়ে দাঁড়ালো। মারিয়ার বাবা গম্ভীর মুখে হঠাৎই হেসে উঠলেন। নীলের মাথায় আদরে হাত বুলিয়ে দিতে নীল অবাক হয়ে তাকালো ওনার দিকে। তিনি হেসে শুধালো, আগামী শুক্রবার তোমার ফ্যামিলির সবাইকে নিয়ে এসো, আর বাদ বাকি যা বলার তাদের সামনে না হয় বলবো। নীল ফেল চোখে তাকিয়ে বোকার মতো প্রশ্ন করলো, তার মানে কি আঙ্কেল, আপনি আমার শ্বশুর আব্বা হতে রাজি? নীলের এহেন কাণ্ডে সবাই উচ্চস্বরে হেসে উঠে। নীল থতমত খেয়ে গেল। সে একটু আগে কি বলেছে তা বুঝতে পেরে লজ্জাই পেল। ইহা নীলের পিঠে চাপড় মেরে হেসে বলে, হ্যাঁ রে রামছাগল, সে রাজি। এইবার তো শ্বশুর আব্বাকে সালাম কর জলদি। হ্যাঁ করছি। নীল উবু হয়ে ওনাকে সালাম করতে নিতে তিনি নীলকে ধরে থামালেন। তারপর নীলকে বুকে জড়িয়ে নিলেন। নীলও মুচকি হেসে ওনাকে জড়িয়ে ধরলেন। তারপর সরে আসলো দুজনে। রুদ্রিক এইবার গম্ভীর স্বরে বলে, তো আমাদের এখন যেতে হবে আঙ্কেল, ইম্পর্টেন্ট ক্লাস আছে আমাদের। আসলে সামনেই ইয়ার ফাইনাল এক্সাম তো তাই। মারিয়ার বাবা বলেন, হ্যাঁ তা জানি, তাই আমিও আর তোমাদের আটকাবো না। তবে সময় করে সবাই মিলে এসে বেরিয়ে যেও আমার বাড়ি থেকে। এটা নিজেদের বাড়ির মতো মনে করো। তারপর মারিয়ার দিকে ফিরে বলেন, তবে যা, আর হ্যাঁ সাবধানে যাবি, পৌঁছে আমায় ফোন করিস। আচ্ছা বাবা। নীল এগিয়ে এসে মারিয়ার হাত আঁকড়ে ধরলো ওর হাতের মুঠোয়। মারিয়া অবাক হয়ে গেল নীলের কাণ্ডে। বাবার সামনে এসব কি করছে নীল? সে হাত মুচড়ামুচড়ি শুরু করে দিল, কিন্তু নীল সেদিকে পাত্তা না দিয়ে বলে, আপনার মেয়েটাকে যেহেতু আমায় দিয়ে দিয়েছেন আঙ্কেল, তবে ওয়াদা করলাম এই যে হাতটা ধরেছি মৃত্যুর আগ পর্যন্ত ওকে নিজের সবটা দিয়ে আগলে রাখবো, কখনো কষ্ট পেতে দিব না। এটা প্রমিস করলাম আমি আপনাকে। মারিয়ার বাবা মুগ্ধ হলেন নীলের কথায়। তিনি বলেন, তোমরা সুখে থাকলেই আমি সুখী, আর একজন মেয়ের বাবা এর থেকে আর বেশি কিছু চাই না। মারিয়ার বাবা আর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সবাই আবার ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। এক জোড়ার সেটিং তো হয়ে গেল। এখন সিয়া আর অনিকের জন্য টেনশন হচ্ছে ওদের। সিয়া না জানে কি বলবে অনিককে। সবাই বাইকের স্পিড বাড়িয়ে দিল।
যত দ্রুত সম্ভব ভার্সিটিতে পৌঁছাতে হবে। অনেক সিয়া মুখোমুখি দাঁড়িয়ে আছে। সিয়া আজ একটা কালো রঙের কামিজ পরেছে, খোলা চুল, মুখে নেই কোনো ভারী প্রসাদিনী ছোঁয়া। মেয়েটাকে এতেই যেন মায়াবী লাগছে ভীষণ। অনেক চোখ ফেরাতে পারছে না সিয়ার উপর থেকে। প্রকৃতির নির্মল বাতাস এসে ক্ষণে ক্ষণে সিয়ার খোলা চুলগুলো উড়িয়ে দিচ্ছে। অনেক মুগ্ধ হয়ে তা দেখছে। আগেকার সময় হলে অনেকের এই মুগ্ধ দৃষ্টি দেখে লজ্জায় লাল হয়ে যেত সিয়া, তবে আজ তার ছিটে ফুটাও ওর মধ্যে নেই। অনেকের জন্য যেন ভালোবাসা ওর মনে ছিল, তা অনেকের কাছ থেকে শত অপমান লাঞ্ছনা পেতে পেতে চাপা পড়ে গিয়েছে। আর সিয়া সেই ভালোবাসাকে আর কখনো বাহিরে প্রকাশ করতেও চায় না। তার কষ্ট হয় অনেক নিজেকে সামলাতে, কিন্তু সে সামলে নিতে পারবে, যেমনটা এতদিন যাবৎ করে এসেছে। সিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখেন, আমি আপনাকে এখন যা বলবো তা মন দিয়ে শুনবেন, বিষয়টা বোঝার চেষ্টা করবেন আশা করি। অনেক সরল গলায় বলল, আমার মন তো তোর কাছেই, শুধু তুই বলতে থাক। অনেকের এসব কথাই সিয়ার এখন ভালো লাগে না, বরঞ্চ সে বিরক্ত বোধ করে। এতদিন তো তাকে দিব্যি সে অপমান করে বসতো, আর হঠাৎই অনেকের এহেন ভালোবাসা তার সহ্য হয় না। সিয়া নিজেকে সামলে নিল, ধীরে স্বরে বলে, আপনি আমাকে সত্যিই ভালোবাসেন কিনা জানি না, আমি অনেক, কিন্তু বিশ্বাস করুন, আমি যদি আগের সিয়া হতাম, আপনার এসব কথায় আমি অনেক খুশি হতাম। আমার থেকে হয়তো খুশি কেউই হতো না, কিন্তু এখন আপনার এসব কথায় আমার বিন্দু মাত্র কিছু যায় আসে না, বরঞ্চ বিরক্ত লাগে। অনেক অবাক হয়ে গেল সিয়ার কথায়। সে ভাবতে পারেনি সিয়া এমন একটা কথা বলে ফেলবে এইভাবে নির্দ্বিধায়। অনেক কণ্ঠে অবাকের রেশ বিদ্যমান। সিয়া, তুই কি বলছিস এসব? সিয়া শক্ত কণ্ঠে বলে, যা বলছি ঠিক বলছি। কেন কষ্ট হচ্ছে আপনার? আমারও হয়েছিল সেই দিন, যেদিন সবার সামনে আপনি আমাকে বাজেভাবে অপমান করে আমার সাথে ব্রেকআপ করে নিয়েছিলেন। অনেক শুকনো ঢোক গেল, বুকের বা পাশটায় ব্যথা হচ্ছে সিয়ার এসব কথা শুনে। অনেক জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, সিয়া দেখ, আমি মানছি আমার ভুল হয়েছে, আমি তার জন্য তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ এইভাবে বলিস না, তুই এখন থেকে যা বলবে আমি তাই করব, তবু আমাকে এইসব বলে কষ্ট দিস না, আমি সহ্য করতে পারছি না রে। সিয়া হাসলো, তার হাসিতে তাচ্ছিলতা বিদ্যমান। সিয়া বলে, আমি তো কোনো এক সময় সহ্য করেছিলাম, এর থেকেও বেশি কঠিন সব কথা বলেছিলেন আপনি আমায়, তবে আজ কেন আমার সামান্য কথা আপনার এত কষ্ট হচ্ছে? আমি তো দিব্যি আপনার সেই অপমান সহ্য করে এই পর্যন্ত এসেছি, আপনি পারবেন না কেন? অনেক অসহায় গলায় বলে, সিয়া, তুই তো আমাকে ভালোবাসিস। সিয়া চিৎকার করে ওঠে, হ্যাঁ ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি, তবে সেই ভালোবাসাকে আমি মাটি চাপা দিয়ে রেখেছি, আর তা কখনোই আমি প্রকাশ করতে চাই না। অনেক সহ্য করেছি, আর পারবো না, আমি বড্ড ক্লান্ত। আমি অনেক, তোমাকে ভালোবেসে আমি কষ্ট ছাড়া কিছুই পাইনি। এতই যদি আমাকে ভালোবাসেন, তবে কেন সেদিন আমাকে রেখে অন্য মেয়ের কাছে গিয়েছিলেন? কেন সেই মেয়ের কথায় আমাকে পুরো ভার্সিটির মানুষদের সামনে অপমান করেছিলেন? অনেক বোঝাতে চেষ্টা করলো, দেখ সিয়া, মানুষ মাত্রই তো ভুল, আর তাছাড়া তো তুই জানতি আমি এমনই, তা জেনেও তো আমি ভালোবেসেছিলি। সিয়া উচ্চস্বরে হেসে উঠে, হাসি থামিয়ে বলে, সেটাই তো আমার জীবনের সব থেকে বড় ভুল। আমি আপনার মতো একটা মানুষকে ভালোবেসেছি, আমি মনে করেছি আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে সঠিক পথে নিয়ে আসতে পারবো, কিন্তু আমি ব্যর্থ। এই জন্যে আমি দুঃখিত, আপনি আমাকে ক্ষমা করে দিন। কিন্তু অনেক হয়েছে, আমি আবার সেই কষ্ট সহ্য করতে চাই না। আমার বাবা মা অনেক আশা নিয়ে আছেন আমায় নিয়ে, আমি তাদের আশা পূরণ করতে চাই, পড়ালেখা করে ভালো একটা পজিশন পেতে চাই, যা আবারও আপনার কাছে ফিরলে সম্ভব হবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আপনার আর আমার মাঝে কিছু নেই। কিছু নেই মানে নেই। আপনি আমাকে ভুলে যান, দয়া করে আমার পিছনে আর পড়ে থাকবেন না। আমি দোয়া করব আপনি আমার থেকে বেটার কাউকে পেয়ে যাবেন, তবুও আমায় রেহাই দিন, আর কখনো এই ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে আসবেন না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সিয়া হাঁটা ধরলো ও চলে যাচ্ছে। তার সহ্য হচ্ছে না অনেককে
পুরনো আঘাতটা আবারও তরতাজা হয়ে গিয়েছে। সিয়ার চোখ জোড়া লাল হয়ে গিয়েছে কান্না না করতে পারার কারণে, কিন্তু সিয়া কান্না করতে চায় না, কাঁদতে চায় না সে অনেকের কারণে। অনেক তো কেঁদেছে, সে আর ক্ষয় করতে চায় না তার চোখের মূল্যবান জলগুলো। সিয়া চলে গেল আর অনেক স্তব্ধ হয়ে দেখে গেল শুধু সিয়াকে। তার সিয়া তো এত পাষাণ ছিল না, তবে এ কোন সিয়াকে দেখছে সে? এই সিয়া এত শক্ত কণ্ঠে তাকে এতগুলো কথা শুনিয়ে গেল। অনেকের সহ্য হচ্ছে না। আজ মনে প্রাণে তার শূন্যতা বিরাজ করেছে। তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলছে সে। বিষাদতায় ছেয়ে যাচ্ছে হৃদয়। অনেক সহ্য করতে পারল না, ধপ করে বসে পড়ল মাটির ওপর। এইভাবে কতক্ষণ রইল সে জানে না। হঠাৎ কাঁধে কারো হাতে ছোঁয়া পেতে ধ্যান ফিরে অনেকের। অশ্রুকেরা চোখ জোড়া নিয়ে পেছনের দিকে তাকাতেই দেখে রুদ্রিক দাঁড়িয়ে আছে। পেছনে নীল, সাফাত আর ইহান। মারিয়াকে রুদ্রিক সিয়ার কাছে পাঠিয়েছে। সে জানে সিয়াও ভেঙে পড়েছে। রুদ্রিক আর ইহান অনেককে ধরে দাঁড় করালো। অনেক উঠে দাঁড়াতেই সে রুদ্রিককে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। রুদ্রিক অনেকের কাঁধে হাত রাখলো। অনেক কাঁদতে কাঁদতে বলে, ও আর আমার কাছে ফিরবে না রুদ্রিক, ফিরবে না। আমায় আজকে চিরতরে নিঃশেষ করে দিয়ে গেল। আমি সহ্য করতে পারছি না দোস্ত। আমি কি করব বল? ঠিক কি করলে ও আমার কাছে ফিরে আসবে? রুদ্রিক দূর আকাশের দিকে তাকিয়ে আছে। সেদিকে তাকিয়ে নিষ্প্রভর কণ্ঠে বলল, তুই চেষ্টা করতে থাক। চেষ্টা করতে তো মানা নেই, তবে যেদিন মনে করবি না আর যত কিছুই তুই করিস না কেন সিয়া তোর কাছে ফিরবে না, তবে সেদিন বুঝে নিবি সিয়ার কোনোদিন হবে না। আর দোস্ত আর যাই হোক, ভালোবাসা কখনো জোর করে হয় না, ভালোবাসা তো হয় মন থেকে। আর সিয়াও তোকে ভালোবেসেছিল, আর তুই নিজ হাতে সিয়ার সেই ভালোবাসাকে মেরে ফেলেছিলি। তার পরিবর্তে সিয়া তো তোকে কিছুই করেনি। তুই যেই কষ্ট দিয়েছিলি ওকে। অনেক কিছুই বলল না। সে চুপচাপ রুদ্রিককে জড়িয়ে ধরে রইল। কি আর বলবে? বলার তো আর ভাষাই পাচ্ছে না সে, শুধু সহ্য করা ছাড়া। তাই অনেক তাই করছে। সময় চলছে আপন গতিতে। দেখতে দেখতে কেটে গিয়েছে এক সপ্তাহ। সকাল থেকেই মন মেজাজ ভালো নেই অথয়ের। গরম মেজাজ। সে কথায় অগ্নিতে পারলে সবাইকে ভস্ম করে দেয়। তার এই গরম মেজাজের কারণে রিধি, পিহু, পিয়ান, আহিত বিরক্ত হয়ে আছে। কিছু বললেই ছ্যাত করে উঠে এই মেয়ে। বিরক্ত কণ্ঠে পিয়ান বলে, তোর তো তেজ, মানে তেজ শুদ্ধ ভাষা। তেজ আমাদের এখানে আঞ্চলিক ভাষা। এত তেজ কেন? হ্যাঁ, খামোখা আমাদের সাথে এমন করতেছিস কেন? ওই যে তোর জামাই ওইখানে গিয়ে তারা তোর রাগের ফোয়ারা দিয়ে জ্বালায় পোড়ায় ফেল। যা, তবু আমাকে ক্ষমা দেবাল। পিহু তীক্ষ্ণ চোখে দৃষ্টি নিক্ষেপ করলো পিয়ানের দিকে। চিবিয়ে চিবিয়ে বলে, তুই কারে কি কইতাছস? তোরে এমন লাথি মারমু হনুমানের বাচ্চা। শহরের নেতে সহ্য হইতাছে না তোরে আমার। এই পিও, এই ব্যাডারে নিয়ে যা। আমারে বলস কেন? তুই নিজে ওরে সরাইতে পারস না? পিহু মুখ ঘুরিয়ে বলে। পিয়ান ওকে নিয়ে এমন কাদা ছোড়াছুড়ি দেখে খেপে গেল। রাগী স্বরে বলে, এই তোরা আমার নিয়ে এমন ফেলা করতেছিস কেন? হ্যাঁ, যেমন করতেছিস মনে হইতেছে আমি তোকে কোলে উঠে বসে আছি। আপাতত তোর রেডিও অফ কর, ওইটা দিয়েই তো মানুষের আধ পাগল বানায় ফেলবে। অথয়ের ব্যঙ্গাত্মক কথায় পিয়ান ওর চুল টেনে ধরলো। এতে যেন আরো রাগ লাগলো অথয়ের। সজোরে পিহানের পায়ে ওর পা দিয়ে আঘাত করলো। পিহান আকস্মিক আঘাতে ব্যথায় কুকিয়ে উঠলো, পা ধরে লাফাতে লাগলো। অথয় ফিক করে হেসে দিল, বলল, বেশ হয়েছে, আর করবি আমার সাথে এমন? পিহান ব্যথায় নাক মুখ কুচকে বলে, শকচুন্নির বাচ্চা, তোর যদি আমি মেরে হাড্ডি গুড্ডি না ভেঙে দেই তবে দেখিস। পারলে আগে আমাকে ধরে দেখা। এটা বলেই অথয় দৌড় লাগালো। এইবার আহিদের পেছনে একবার আহিদের পেছনে যাচ্ছে তো একবার পিহু আর রিধির পেছনে যাচ্ছে। এভাবে দৌড়াদৌড়ি এক পর্যায়ে অথয় আবারও গিয়ে দাঁড়ালো পিহুর পেছনে। পিয়ান ওকে ধরতেই যাবে, হঠাৎ পিয়ান নিজের তাল সামলাতে না পেরে পিহুর উপরে পড়ল। পিয়ানের মতো এমন স্বাস্থ্যসম্মত ছেলে পিহুর মতো পুচকে একটা মেয়ের উপরে পড়লে কি সে আর নিজেকে সামলাতে পারে? পিহু সেক্ষেত্রে তাই হলো। পিয়ান সোজা পিহুকে নিয়ে মাঠের মধ্যে পড়ে গেল। পিহু ব্যথায় নাক মুখ কুচকে ফেলেছে।
তবে অতটা ব্যথা পায়নি, কারণ পিহান তার আগে নিজেকে সামলে নিয়ে পিহুর বাহু দুপাশে দু হাত রেখে নিজেকে সামলে নেওয়ায় যথাসাধ্য চেষ্টা করেছে। এদিকে পিহুর ব্যথায় চোখে পানি চলে এসেছে, আর পিহান সে তো হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছে। ব্যথাতুর পিহুকে দেখতেও যেন পিহানের ভালো লাগছে। সে এক ধ্যানে তাকিয়ে আছে পিহুর দিকে। হঠাৎ আহিদের ডাকে ধ্যান ভাঙে ওর। কিরে শালা, উঠছিস না কেন? পিউ ব্যথা কেড়ে দিয়েছে, উঠ জলদি। হুঁশ ফিরতে পিহান তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, তারপর পিহুকে উঠাতে সাহায্য করলো। ভাগ্যিস এই দিকটায় তেমন একটা মানুষ নেই, না হলে কি একটা লজ্জাকর পরিস্থিতিতে পড়তো ওরা। পিহু ভেজা কণ্ঠে বলে, এমন ভাবে পরে কেউ কারো উপর? এমন একটা হাতিমার্কা শরীরটা নিয়ে পড়েছিস আমার উপর, চ্যাপটা হয়ে যায়নি, সেটাই অনেক। আমার কোমর, ঘন্টার একটা। পিয়ান যেন চিন্তিত হয়ে পড়ল। পিহু কি আসলে অনেকটা ব্যথা পেয়েছে? পিয়ান চিন্তিত গলায় বলে, দেখি বেশি ব্যথা পেয়েছিস, চল তাহলে ডাক্তার কাছে নিয়ে যাই। পিহু থতমত খেয়ে গেল পিহানের কথায়। ও ব্যথা পেয়েছেই ঠিক আছে, তবে অতটাও না যে ডাক্তারের কাছে যেতে হবে। পিহু আলতো স্বরে বলে, না, আসলে ব্যথা পেয়েছি কোমরে, তবে অতটা না, ঠিক আছে আমি। আর ইউ শিওর? পিহান রাগী চোখে তাকালো অথয়ের দিকে, দাঁত খিচিয়ে বলে, তোর কারণে এমন হয়েছে ভূতনি একটা। অথয় মুখ কুঁচকে বলল, এমন মাইয়া মানুষের মধ্যে চিপকা থাকোস, তা আমি কি জানি? তুই কিন্তু মার খাবি। আয় দেখি কে কাকে মারে। পিয়ান আবার আগালো। এইভাবে খুনসুটি চলতে লাগলো ওদের। আহিত, রিধি, পিহু হাসাহাসি করছে খুনসুটি দেখে ওদের। দূর থেকে বন্ধুদের সাথে হাস্যোজ্জ্বল অতইকে মুগ্ধ হয়ে দেখছে, তবে মনে মনে একটা চাপা কষ্ট অনুভব করছে। ওদের বন্ধুদের মাঝে হঠাৎ কি হয়ে গেল? কেমন যেন নেতিয়ে পড়েছে সবাই। এমন কেন হচ্ছে? তবে কি ওদের বন্ধুত্বে ফাটল ধরতে শুরু করে দিয়েছে? রুদ্রিক দীর্ঘশ্বাস ছাড়ল। না, তাকেই কিছু করতে হবে, এইভাবে চলতে যাওয়া যাবে না। রুদ্রিক তার এই বন্ধুগুলোকে কোনোদিন হারাতে পারবে না, কিছুতেই না। এদিকে পিহান দৌড়াতে দৌড়াতে রুদ্রিকদের সামনে এসে পৌঁছেছে। ওদিকে ব্রেক কষে হাঁপাতে হাঁপাতে বলে, রদ্রিক ভাই প্লিজ আপনার বউকে থামান। রুদ্রিক পিহানের অবস্থা দেখে হেসে দিল। বেচারার চুলগুলো সব এলোমেলো, ইন করার শার্টটাও ঠিক নেই। বোঝাই যাচ্ছে অথয়ের হাতে সে বেজায় মার খেয়েছে। রুদ্রিক হাসতে হাসতে বলে, তো তুমি কি এমন করেছো যার কারণে সে তোমায় এইভাবে তাড়া করছে? পিহান অসহায় গলায় বলে, আর বলেন না ভাই, আপনার বউয়ের আজ যেন কি হয়েছে, সকাল থেকেই ভালো মন্দ কিচ্ছু বলা যাচ্ছে না, তাহলেই স্যাঁতস্যাঁত করে উঠছে। ভ্রু কুচকে আসে রুদ্রিকের, প্রশ্ন করলো, কেন, কি হয়েছে ওর আবার? পিহান মাথা চুলকে বলল, তা তো জানি না। তারপর পেছনে তাকিয়ে দেখে অথয় আসে এই দিকেই, সাথে রিধি, পিহু আর আহিত। পিহান ওদের দেখে বলল, ওই তো এদিকে আসছে, আপনি জিজ্ঞেস করে নিন। অথয় দৌড়ে এসে পিয়ানকে ধরতে যাবে, তার আগে রুদ্রিক ওর হাত আঁকড়ে ধরে থামিয়ে দেয়। অথয় তা দেখে বলে, কি হলো, আপনি আমাকে আটকালেন কেন? রুদ্রিক পকেট থেকে রুমাল বের করলো। অনেকক্ষণ যাবত দৌড়াদৌড়ি করার কারণে অথয়ের কপালে বিন্দু বিন্দু জমেছে। রুমাল দ্বারা তার খুব যত্ন সহকারে মুছে দিতে দিতে বলে, কি হয়েছে তোমার? এমন ছোটাছুটি করছো কেন? এই যে গরমে কি অবস্থা হচ্ছে তোমার? ঘাম টুকরোগুলো মুছে অথয়ের কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিল রুদ্রিক। সবার সামনে রুদ্রিক এহেন কাণ্ডে লজ্জা পেল অথয়। ফর্সাকালে লাল আভা ছড়িয়ে পড়ল, তা দেখে মৃদু হাসি ফুটে উঠল রুদ্রিকের ঠোঁট।